আচ্ছা, তাহলে আজকে আমি যেটা বলছিলাম, যেগুলো অনেক লেখা-টেখা থাকবে সেগুলো আমি মোটামুটি পিপিটিতে বলবো। তারপর থেকে আমি পুরোটাই হাতে করব। মানে ডেরিভেশনটা আমি পুরোটাই হাতে করব। আচ্ছা, তাহলে তোমরা যেটা পড়েছিলে মোস্ট ডমিনেটিং কনফিগারেশন পড়েছিলে। তাতে কি পড়েছিলে? যে মোস্ট ডমিনেটিং কনফিগারেশন সেই কনফিগারেশন যার নাম্বার অফ মাইক্রোস্টেট অনেক বেশি। মানে কোনো একটা পার্টিকুলার ম্যাক্রোস্টেট আছে। ম্যাক্রোস্টেট মানে কি? ম্যাক্রোস্টেট মানে আমি যার তিনটে কোনো পার্টিকুলার সাম প্রপার্টিকে কনস্ট্যান্ট করে দিচ্ছি। এবং আমরা এখানে বলেছিলাম যে আমরা যে ম্যাক্রোস্টেট পড়ছি সেই ম্যাক্রোস্টেটের ক্ষেত্রে এন ভিই এই তিনটে কনস্ট্যান্ট, নাম্বার অফ পার্টিকেল, ভলিউম অ্যান্ড এনার্জি কনস্ট্যান্ট। এবং এন ভিই কে কনস্ট্যান্ট রেখে কোনো একটা পার্টিকুলার ইনস্ট্যান্টেনিয়াস কনফিগারেশনকে আমরা যত রকম ভাবে সাজাতে পারি সেইটা ছিল নাম্বার অফ মাইক্রোস্টেট ফর দ্যাট পার্টিকুলার ইনস্ট্যান্টেনিয়াস কনফিগারেশন। ঠিক আছে? আচ্ছা, এবার আমরা কত রকম ভাবে সাজাতে পারি সেইটা আবার ডিপেন্ড করবে পার্টিকেল নেচারের ওপর, তাই না? কারণ কারণ আমি যদি ডিস্টিংগুইশেবল হয় সেটা একরকম ভাবে যাবে, ইনডিস্টিংগুইশেবল হলে সেটা একরকম হবে। এবং স্যার নিশ্চয়ই বলেছিল যদি ইনডিস্টিংগুইশেবল পার্টিকেল হয় তাহলে সেক্ষেত্রে নাম্বার অফ ইনস্ট্যান্টেনিয়াস কনফিগারেশনটাই নাম্বার অফ মাইক্রোস্টেট, যদি ইনডিস্টিংগুইশেবল হয়। আচ্ছা, আর যদি ডিস্টিংগুইশেবল হয় তাহলে স্যার যে পার্টিকুলার এক্সাম্পলটা দেখিয়েছিল, মানে একটা সিম্পল হারমোনিক অসিলেটরের মতো এনার্জি স্টেটগুলো ডিস্ট্রিবিউট হয়ে আছে, এরকম একটা পার্টিকুলার এক্সাম্পল নিয়েছিল যেখানে বলেছিল নাম্বার অফ পার্টিকেল এন ইকুয়ালস টু 3, ভিটা হচ্ছে ভলিউম অ্যান্ড এনার্জি হচ্ছে 3 এপসিলন। সেটা যদি হয় তাহলে তিনটে ইনস্ট্যান্টেনিয়াস কনফিগারেশন আমরা পেয়েছিলাম। সেই এক একটা ইনস্ট্যান্টেনিয়াস কনফিগারেশনকে আবার অনেক রকম ভাবে সাজানো যাচ্ছিল। যেমন বলেছিল যে একটা হচ্ছে এ ইনস্ট্যান্টেনিয়াস কনফিগারেশনকে 6 রকম ভাবে সাজানো যাচ্ছিল। সেই জন্য তখন বলেছিলাম ওই পার্টিকুলার ইনস্ট্যান্টেনিয়াস কনফিগারেশনের জন্য নাম্বার অফ মাইক্রোস্টেট হচ্ছে 6, এটা বলেছিল। আচ্ছা, তারপরে যদি আমার তারপরে বি একটা ইনস্ট্যান্টেনিয়াস কনফিগারেশন ছিল যেটাকে 3 রকম ভাবে সাজানো যাচ্ছিল, এবং সি একটা ইনস্ট্যান্টেনিয়াস কনফিগারেশন ছিল যেটাকে একরকম ভাবেই লেখা যাচ্ছিল। এবং এই সবকটাই কিন্তু ছিল ওই কনস্ট্যান্ট, ওই তিনটে কনস্ট্যান্টকে মাথায় রেখে, যেখানে এন ভি আর ই কনস্ট্যান্ট, এটা ছিল। আচ্ছা, এইবার এইখানে ব্যাপারটা হচ্ছে আমরা বলে দিয়েছিলাম যে স্যার তখন বলেছিল যে পার্টিকেলগুলো নন ইন্টারঅ্যাক্টিং, এটা বলেছিল। মানে পার্টিকেলগুলো যদি এরকম হয়, যেমন হচ্ছে সি যে ইনস্ট্যান্টেনিয়াস কনফিগারেশনটা ছিল যেটাকে একরকম ভাবেই সাজানো যাচ্ছিল। এবার ধরো পার্টিকেলগুলো যদি ইন্টারঅ্যাক্টিং হতো, মানে একজন একটা পার্টিকেল আর একটা পার্টিকেলকে খুব পছন্দ করছে, খুব কথা বলছে, পছন্দ করছে, এরকম যদি হতো, তাহলে সেক্ষেত্রে দেখা যেত ওই সি যে ইনস্ট্যান্টেনিয়াস কনফিগারেশন যেটা ছিল সেটা সব থেকে ফেভারেবল ছিল, কারণ ওরা তিনজন এক জায়গায় বসেছিল। হ্যাঁ, সেরকম যদি হতো। বা ধরো আমি যদি বলতাম যে আমার এই পার্টিকেলটা হচ্ছে ইলেকট্রন বা ফেরমিয়ন্স। ফেরমিয়ন্সের ক্ষেত্রে মানে ইলেকট্রন, তোমরা ফেরমিয়ন্স হয়তো এখনো জানো না, ইলেকট্রনের কথা যদি বলি, ইলেকট্রন যদি হয় তাহলে ইলেকট্রন মানে কি? মানে একটা মানে স্পেশিয়াল অরবিটাল যদি বলি সেখানে দুটো ইলেকট্রন থাকতে পারে, তিনটে থাকতে পারে না। আর একজনকে সে কিছুতেই ফেভার করবে না। তাহলে তখন তার ক্ষেত্রে আবার অন্যরকম ভাবে ভাবতে হতো। তখন হয়তো মেবি ওই তোমার হচ্ছে ইনস্ট্যান্টেনিয়াস কনফিগারেশন বি যেটা, সেটা হয়তো ফেভারেবল হতো। তার মানে আসল কথাটা কি? আসল কথাটা হচ্ছে পার্টিকেলের নেচারের ওপর কিন্তু ডিপেন্ড করে যাচ্ছে আমরা কিভাবে মাইক্রোস্টেট পাবো কি পাবো না। তাই তো? ক্লিয়ার তো? এই অবধি বুঝতে পেরেছো আমার কথা সবাই? হ্যাঁ ম্যাম। বুঝতে পেরেছো তো? হ্যাঁ। হ্যাঁ, তাহলে এইখানেই আমাদের প্রশ্ন আসছে যে যদি পার্টিকেলের নেচারের উপর ডিপেন্ড করে যায় আমরা কতগুলো মাইক্রোস্টেট পাবো কি পাবো না, তাহলে আমাদেরকে বুঝতে হবে যে কি কত রকমের পার্টিকেল আছে। ঠিক আছে? আচ্ছা, এইবার কথাটা হচ্ছে স্যার প্রথমেই বলে দিয়েছিল যে আমরা আইডেন্টিক্যাল পার্টিকেল নিয়ে কথা বলছি। আইডেন্টিক্যাল পার্টিকেল মানে কি? মানে এমন কিছু পার্টিকেল যাদের একই রকম দেখতে। একই রকম দেখতে বলে তো কথা হয় না, মানে একই রকম দেখতে বলে তো মানে ঠিক কেমন একটা ভেগ লাগছে কথাটা, তাই না? ইটস আলটিমেটলি সায়েন্স। তার মানে কি? যে if the particles have exactly the same intrinsic properties then particles are said to be identical particle। মানে একই রকম দেখতে মানে তাদের ইন্ট্রিনজিক প্রপার্টি গুলো সেম, তখন তাদেরকে আমরা বলছি আইডেন্টিক্যাল পার্টিকেল। আমরা সেইগুলো নিয়েই কথা বলবো, এটা হচ্ছে প্রথম কথা। ঠিক আছে? অন্য কিছুতে যাব না, আইডেন্টিক্যাল পার্টিকেল নিয়েই কথা বলবো।
আচ্ছা, এবার আইডেন্টিক্যাল পার্টিকেলেরই নেচারের ওপর ডিপেন্ড করবে যে আমি মাইক্রোস্টেট কিভাবে পাবো, কতগুলো মাইক্রোস্টেট পাবো, কারণ আইডেন্টিক্যাল পার্টিকেলের নেচারের ওপর ডিপেন্ড করে আমি পার্টিকেলগুলোকে সাজাবো ডিপেন্ডিং অন আওয়ার কনস্ট্যান্ট, যেখানে এন ভি ই কনস্ট্যান্ট, সেই কনস্ট্যান্টের ওপর ডিপেন্ড করে আমরা ওই পার্টিকেলগুলোকে সাজাবো, যে সাজানোটা আবার ডিপেন্ড করবে পার্টিকেলটা কি নেচারের। তার জন্য আমাদের পার্টিকেল কত রকমের হয় সেটা আগে পড়তে হবে। এবার পার্টিকেলের মধ্যে আমরা আইডেন্টিক্যাল পার্টিকেল নিয়েই কথা বলবো সবসময়। তাহলে আমাদের প্রশ্নটা হচ্ছে আইডেন্টিক্যাল পার্টিকেল কত রকমের হয়, ঠিক আছে? আচ্ছা, তাই আইডেন্টিক্যাল পার্টিকেলকে দু রকম ভাবে ভাগ করা যায়। একটা হচ্ছে ক্লাসিক্যাল আইডেন্টিক্যাল পার্টিকেল, একটা কোয়ান্টাম আইডেন্টিক্যাল পার্টিকেল। আচ্ছা, ক্লাসিক্যাল আইডেন্টিক্যাল পার্টিকেলস আর ডিস্টিংগুইশেবল। আচ্ছা, কেন ডিস্টিংগুইশেবল, কি ব্যাপার? আচ্ছা, ক্লাসিক্যাল আইডেন্টিক্যাল পার্টিকেলে কি হচ্ছে, ক্লাসিক্যাল আইডেন্টিক্যাল পার্টিকেলে কি হচ্ছে যে আমার ধরো ধরো তোমার কাছে ধরো দুটো বল আছে, দুটো দুটো বল আছে এক্স্যাক্টলি একই রকম দেখতে, দুটো কালো বল বা মানে যে কোনো কালারের দুটো বল আছে তাদের, যারা এক্স্যাক্টলি একই রকমের দেখতে। তুমি ওই দুটো বলকে থ্রো করলে, তাহলে থ্রো করলে তুমি কিন্তু তাদের ট্রাজেক্টরিটা পরিষ্কার বুঝতে পারবে যে কোন বলটা কোন দিকে গেল। দো তাদেরকে একই রকমের দেখতে, বাট তুমি কিন্তু বুঝতে পারবে তারা কোনটা কোন দিকে গেল। তার মানে কি, তার মানে সেই পার্টিকেলগুলো হ্যাভ আ ওয়েল ডিফাইন্ড ট্রাজেক্টরি, ঠিক আছে? এবার যদি তোমার পার্টিকেলের বদলে ইলেকট্রন থাকে বা পার্টিকেলের বদলে ওয়েভ যদি থাকে, যদি দুটো ওয়েভ হয়, তাহলে সেই দুটো ওয়েভকে তুমি জাস্ট ফ্লো হতে দিলে, মানে মানে ফ্লো হতে মানে ওয়েভ তো ইজ ইন অলওয়েজ ইন ফ্লো, তুমি কিন্তু সে দুটোকে আলাদা করতে পারবে না। মানে আইডেন্টিক্যাল দুটো ওয়েভ, তাদেরকে কিন্তু তুমি আলাদা করতে পারবে না কোনটা কোন দিকে যাচ্ছে। তাহলে ওই ওয়েভ হচ্ছে কোয়ান্টাম আইডেন্টিক্যাল পার্টিকেল। আর আর ওই দুটো বল যাদেরকে, যাদের একটা ওয়েল ডিফাইন্ড ট্রাজেক্টরি আছে, যাদেরকে তুমি চোখে দেখে আলাদা আলাদা করতে পারছো যে হ্যাঁ এইটা এইটা আর অন্যটা অন্যটা, পরিষ্কার বুঝতে পারছো, যারা একদম ওই মিলে মিশে একদম পুরো ঘেটে যায়নি, তারা ক্লাসিক্যাল আইডেন্টিক্যাল পার্টিকেল। আর অন্যদিকে যাদের কোনো ওয়েল ডিফাইন্ড ট্রাজেক্টরি নেই, যে হুইচ আর ইনডিস্টিংগুইশেবল, তাদেরকে তুমি আলাদা করতে পারবে না দেখে, তারা হচ্ছে কোয়ান্টাম আইডেন্টিক্যাল পার্টিকেল। আচ্ছা, এবার কথাটা হচ্ছে আমরা মানে তোমাদের সিলেবাসে বা আমিও, মানে আমিও তো, আমি অত স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স আমিও, তোমরা যতটা পড়বে আমিও ততটাই পড়ে এসেছি, তারপরে খুব সামান্যই বেশি পড়েছি কারণ এমএসসিতেও আমাদের অত কিছু ছিল না, তারপরে আমি তো কোয়ান্টাম মেকানিক্সে কাজ করেছি। তো আমরা নর্মালি যেটা পড়ি যে আমরা ক্লাসিক্যাল আইডেন্টিক্যাল পার্টিকেলটাই পড়বো, মানে তোমাদের সিলেবাসে যেটা আছে ক্লাসিক্যাল আইডেন্টিক্যাল পার্টিকেল হুইচ আর ডিস্টিংগুইশেবল, এটাই আমরা পড়বো। মানে আমরা নর্মালি ওই কোয়ান্টাম আইডেন্টিক্যাল পার্টিকেল পড়ি না, ক্লাসিক্যাল আইডেন্টিক্যাল পার্টিকেল হুইচ আর ডিস্টিংগুইশেবল, যাদেরকে বলা হয় বোলজোনস, যাদেরকে বলা হয় বোলজোনস বলে। ক্লাসিক্যাল আইডেন্টিক্যাল পার্টিকেল হুইচ আর ডিস্টিংগুইশেবল আর কল বোলজোনস, এবং দে ওবে ম্যাক্সওয়েল বোলজম্যান ডিস্ট্রিবিউশন ফর্মুলা। সো আমরা আমাদের সিলেবাসে বা তোমরা তোমাদের সিলেবাসে পুরো সিলেবাসটা জুড়েই ম্যাক্সওয়েল বোলজম্যান ডিস্ট্রিবিউশন ফর্মুলাই পড়বে। এইবার কথাটা হচ্ছে তুমি কদিন পরেই পড়বে যে মানে তুমি এরপরে দেখবে যে আমরা পড়বো যে পার্টিশন ফাংশন বলে একটা কথা পড়বো। পার্টিশন ফাংশন কি? পার্টিশন ফাংশন মানে এখানে এগুলো বলাটা দরকার নেই, বাট আমি জাস্ট ফর দ্য কমপ্লিটনেস এর জন্য বলছি, মানে আজকের ক্লাসেই আমাদেরকে পড়তে হবে পার্টিশন ফাংশন বলে একটা পার্টিকুলার প্রপার্টি ইন স্ট্যাটিস্টিক্যাল থার্মোডাইনামিক্স পড়তে হবে, হুইচ ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কতটা ইম্পর্টেন্ট? ঠিক যতটা ইম্পর্টেন্ট ওয়েভ ফাংশন ইন কোয়ান্টাম মেকানিক্স। পার্টিশন ফাংশন প্লেজ দ্য সেম রোল অ্যাজ দ্য ওয়েভ ফাংশন প্লেজ ইন দ্য কোয়ান্টাম মেকানিক্স। তো সেই পার্টিশন ফাংশন যখন আমরা পড়বো তখন দেখবে পড়বে ইলেকট্রনিক পার্টিশন ফাংশন, নিউক্লিয়ার পার্টিশন ফাংশন, ভাইব্রেশনাল পার্টিশন ফাংশন, মানে ওভারঅল এটা মলিকুলার পার্টিশন ফাংশন। সেখানে বলবে যে তাহলে ইলেকট্রন তো বোলজন্স নয়, ইলেকট্রন তো ইনডিস্টিংগুইশেবল, তাহলে কি করে ম্যাক্সওয়েল বোলজম্যান ডিস্ট্রিবিউশন থেকে ওর পার্টিশন ফাংশন আসছে অ্যান্ড অল কি করে হচ্ছে। মানে ব্যাপারটা এইটাই হবে, তুমি অনেক ক্ষেত্রেই দেখবে কোয়ান্টাম আইডেন্টিক্যাল পার্টিকেল যারা ইনডিস্টিংগুইশেবল তুমি অনেক ক্ষেত্রেই দেখবে, কিন্তু ওখানে আমরা আমাদের সিম্পলিসিটির জন্য আমরা অ্যাজিউম করে নেব। কেন অ্যাজিউম করে নেব সেটা বলছি। আমরা অ্যাজিউম করে নেব যে এখানে অ্যাকচুয়ালি মানে ওটা ওটা ওই 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 মানে একটা সার্টেন লিমিটে গিয়ে ওই ক্লাসিক্যাল আইডেন্টিক্যাল পার্টিকেলের মতোই বিহেভ করছে, যে কারণে তারা ম্যাক্সওয়েল বোলজম্যান ডিস্ট্রিবিউশন মেনে চলে।
তো সেখানে আমরা যখন যেখানে যেমন দরকার সেখানে লজিক দিয়ে সেটা করে নেব। বাট অ্যাকচুয়াল কথা হচ্ছে আমরা যতটা পড়েছি মোস্ট ডমিনেটিং কনফিগারেশন পড়েছি। কেন পড়েছি মোস্ট ডমিনেটিং কনফিগারেশন এতটা ইম্পর্টেন্ট কেন? তার কারণ আমরা দেখেছি যে পার্টিকুলার ইনস্ট্যান্টেনিয়াস কনফিগারেশনের নাম্বার অফ মাইক্রোস্টেট ইজ ম্যাক্সিমাম তাকে বলে মোস্ট ডমিনেটিং কনফিগারেশন। এবং সেই পার্টিকুলার মানে ম্যাক্রোস্টেটের ক্ষেত্রে কোনো একটা ইকুইলিব্রিয়াম থার্মোডায়নামিক প্রপার্টি মোস্ট ডমিনেটিং কনফিগারেশন দিয়েই ইনফ্লুয়েন্সড হয়। মানে কোনো একটা ইকুইলিব্রিয়াম থার্মোডায়নামিক প্রপার্টিজ অফ এ ম্যাক্রোস্টেট মানে কমপ্লিটলি ডিপেন্ড করবে মোস্ট ডমিনেটিং কনফিগারেশনের ওপর। সেই জন্য মোস্ট ডমিনেটিং কনফিগারেশন খুঁজে পাওয়া খুব ইম্পর্টেন্ট। এবার সেটা কি করে খুঁজে পাবো? সেটা খুঁজে পেতে গেলে আমাদের ওই পার্টিকেলগুলোকে এমনভাবে সাজাতে হবে সো দ্যাট the number of microstate will be maximum for a particular configuration। সেটাই মোস্ট ডমিনেটিং কনফিগারেশন হবে। তার মানে আমাদের ওই নাম্বার অফ পার্টিকেলগুলোকে সেরকমভাবে সাজাতে হবে। পার্টিকেলগুলোকে সাজানো ডিপেন্ড করে কিসের ওপর? নেচার অফ দ্য পার্টিকেলের ওপর। নেচার অফ দ্য পার্টিকেল ডিম্যান্ড করে যে পার্টিকেল কত রকমের হয় সেটা জানতে হবে। সেইটা জানতে গিয়ে আমরা বলছি যে উই উইল রিড অনলি অ্যাবাউট দ্য আইডেন্টিক্যাল পার্টিকেল। Identical particle can be divided into two parts. One is classical identical particle, another is quantum identical particle. Classical identical particles are distinguishable which have a well-defined trajectory, and whereas the quantum identical particle are indistinguishable which do not have a well-defined trajectory। আচ্ছা, এবার ক্লাসিক্যাল আইডেন্টিক্যাল পার্টিকেল নিয়েই আমরা আমাদের সিলেবাসটা মোটামুটি পড়বো। সেটাই আমাদের সিলেবাসে আছে, সেই জন্য আমরা ক্লাসিক্যাল আইডেন্টিক্যাল পার্টিকেল পড়বো। এবং বিভিন্ন ক্ষেত্রে দেখবো যে কোয়ান্টাম আইডেন্টিক্যাল পার্টিকেল হলেও তারা বিভিন্ন লিমিটেশনে গিয়ে আলটিমেটলি ক্লাসিক্যাল আইডেন্টিক্যাল পার্টিকেলের মতো বিহেভ করে। দিস মিনস ক্লাসিক্যাল আইডেন্টিক্যাল পার্টিকেল ওবে ম্যাক্সওয়েল বোলজম্যান স্ট্যাটিস্টিক্স, এবং আমরা শুধু সেইটা পড়বো। ক্লিয়ার? এই অবধি সবার কাছে ক্লিয়ার যা যা বলেছি? হ্যাঁ ম্যাম। হ্যাঁ ম্যাম। ঠিক আছে, আচ্ছা এটা হলো। আচ্ছা, তাহলে ক্লাসিক্যাল আইডেন্টিক্যাল পার্টিকেল এবার দেখা যাক কি হচ্ছে, কার কত রকমের হয়। তাহলে এখানে এই যে বলছে যে ফর ক্লাসিক্যাল আইডেন্টিক্যাল পার্টিকেল দেয়ার ইজ নো হাইজেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপাল। ক্লাসিক্যাল আইডেন্টিক্যাল, ওই যে বললাম ক্লাসিক্যাল আইডেন্টিক্যাল পার্টিকেলের একটা ওয়েল ডিফাইন্ড ট্রাজেক্টরি আছে। তার মানে কি ওয়েল ডিফাইন্ড ট্রাজেক্টরি আছে মানে কি? মানে তুমি পজিশন মোমেন্টামকে সাইমালটেনিয়াসলি মেজার করতে পারবে। এবং আমরা জানি ক্লাসিক্যাল মেকানিক্সে হাইজেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপালের কোনো গল্প নেই। তাহলে সেই ফর ক্লাসিক্যাল আইডেন্টিক্যাল পার্টিকেল দেয়ার ইজ নো হাইজেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপাল, and hence position and momentum of the particles can be determined simultaneously with arbitrary precision. These particles have a well-defined trajectory, and it is this trajectory which distinguishes two classical identical particles. Classical identical particles which are distinguishable are called bosones। ঠিক আছে, ক্লাসিক্যাল আইডেন্টিক্যাল পার্টিকেলগুলোকে বলা হয় বোলজোনস। বোলজোনস হবে ম্যাক্সওয়েল বোলজম্যান ডিস্ট্রিবিউশন ফর্মুলা, যেটাকেই আমরা বলি ম্যাক্সওয়েল বোলজম্যান স্ট্যাটিস্টিক্স। বোলজোন ম্যাক্সওয়েল বোলজম্যান ডিস্ট্রিবিউশন ম্যাক্সওয়েল বোলজম্যান স্ট্যাটিস্টিককে ওবে করে। ঠিক আছে, আচ্ছা 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 ঠিক আছে, এটা হলো। এছাড়া আছে হচ্ছে বোসনস আছে আর ফেরমিয়ান্স আছে। এছাড়া ওই কোয়ান্টাম আইডেন্টিক্যাল পার্টিকেলের মধ্যে পড়ে বোসনস আর ফেরমিয়ান্স। বোসনস হচ্ছে বোস আইনস্টাইন ডিস্ট্রিবিউশন ফর্মুলা মেনে চলে, আর ফেরমিয়ান্স হচ্ছে ফেরমি ডিরাক ডিস্ট্রিবিউশন ফর্মুলা মেনে চলে। এবং আমি যেটা বললাম যে বেশিরভাগ ক্ষেত্রেই আমরা দেখব যে ওই বোসনস বা ফার্মিয়ন্স যেগুলো, মানে সেইগুলো হচ্ছে ওই ক্লাসিক্যাল আইডেন্টিক্যাল পার্টিকেল হুইচ আর ডিস্টিংগুইশেবল, তার মতোই আমরা অ্যাজিউম করে নিয়ে ম্যাক্সওয়েল বোলজম্যান ফর্মুলা মানে ওখানে আর কি মানে আমরা ইমপ্লিমেন্ট করব। তার মানে কি? তার মানে ওই ফার্মি ডিরাক ডিস্ট্রিবিউশন ফর্মুলা বা বোস আইনস্টাইন ডিস্ট্রিবিউশন ফর্মুলা যেটা, সেটা দে উইল বি রিডিউস টু দ্য ম্যাক্সওয়েল বোলজম্যান ডিস্ট্রিবিউশন ফর্মুলা। তো এই কথাগুলো এখন হয়তো অতটা বেশি কানেক্ট করতে পারছো না, এই লাস্ট যে স্টেটমেন্টটা করলাম সেগুলো আমরা যখন যেখানে যেমন দরকার হবে সেই অনুযায়ী দেখবো। তাহলে মোট কথা হচ্ছে আমরা এখন যেটা পড়বো ক্লাসিক্যাল আইডেন্টিক্যাল পার্টিকেল হুইচ আর ডিস্টিংগুইশেবল অ্যান্ড দে ওবে ম্যাক্সওয়েল বোলজম্যান ডিস্ট্রিবিউশন ফর্মুলা। তো আমরা এখন ম্যাক্সওয়েল বোলজম্যান ডিস্ট্রিবিউশন ফর্মুলা পড়বো। ঠিক আছে, আচ্ছা
ঠিক আছে, তাহলে ওটা শুরু করা যাক, ম্যাক্সওয়েল বোলজম্যান ডিস্ট্রিবিউশন ফর্মুলা। আচ্ছা, তাহলে এখান থেকে আমি লিখে লিখে বলি। আচ্ছা, তাহলে যেটা পড়বো সেটা হচ্ছে ম্যাক্সওয়েল বোলজম্যান ডিস্ট্রিবিউশন ফর্মুলা। আচ্ছা, তার জন্য কি করব? তার জন্য বলছি যে প্রথমে আমরা যেটা ধরে নিচ্ছি যে কনসিডার, মানে কিছু এন নাম্বার অফ ক্লাসিক্যাল আইডেন্টিক্যাল পার্টিকেল ধরে নিচ্ছি যারাও ডিস্টিংগুইশেবল এবং যাদের প্রত্যেকের মাস হচ্ছে এম আর কি। তাহলে কি বলছি যে প্রথমত ধরে নিতে হবে যে, তাহলে প্রথমে লিখছি যে কনসিডার এন নাম্বার অফ classical identical particles of mass m which are ডিস্টিংগুইশেবল এটা হচ্ছে, তো বললাম এটা একটা। আর একটা ধরে নিচ্ছি যে এবং দে আর নন ইন্টারঅ্যাক্টিং অ্যান্ড দে আর নন ইন্টারঅ্যাক্টিং। ঠিক আছে এইটা। আচ্ছা, এবার আর তো আমরা ওই ব্যাপারগুলো তো জানি যে ভি ইজ দ্য টোটাল ভলিউম, যে ভি ইজ দ্য টোটাল ভলিউম, n is the n তো টোটাল নাম্বার অফ মলিকুল। ঠিক আছে, আর একবার লিখে দিই, টোটাল নাম্বার অফ molecules and E is the total energy of the system. This means NVE is constant। ঠিক আছে, যেটা একটা পার্টিকুলার ম্যাক্রোস্টেট দিচ্ছে এবং এই তিনটের মধ্যে থেকে which gives a পার্টিকুলার ম্যাক্রোস্টেট। ঠিক আছে। আচ্ছা, এরপর কি বলছি, ধরো আরো বলছি যে লেট আমার হাতের লেখা, let n0 is the number of, মানে এটা পার্টিকেল, এটা হচ্ছে কি, দাঁড়াও আমি এখানে একটা ভুল বলেছি, এটা মলিকুল লিখলে হবে না, পার্টিকেল লেখা হচ্ছে। আচ্ছা, n0 is the number of particles present in ground state of energy, let's say epsilon 0. n1 is the number of particle present in first excited state of energy epsilon 1. n2 is the number of particle present in
second excited state of energy epsilon 2 and so on, এবং শুধু তাই নয়, ধরো with degeneracy G0 for this G1 for this G2 and so on. ঠিক আছে? ঠিক আছে? মানে এই গ্রাউন্ড স্টেটের ডিজেনারেসি G0, ফার্স্ট এক্সাইটেড ডিজেনারেসি G1, সেকেন্ড এক্সাইটেড ডিজেনারেসি G2 and so on. ঠিক আছে? এগুলো আমরা ধরে নিলাম। আচ্ছা, তাহলে সেটা যদি হয়, তাহলে সেক্ষেত্রে আমার থার্মোডাইনামিক ওয়েট কি হবে এই পার্টিকুলার কেসে? থার্মোডাইনামিক ওয়েট কি হবে? তাহলে দিস gives a কনফিগারেশন। কেমন কনফিগারেশন দেবে? কনফিগারেশনকে সবসময় সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে লিখতে হয়, সেটা তোমরা নিশ্চয়ই জানো, যে N0 N1 N2 ডট 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 করে Ni ডট 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 এরকম দেবে। ধরো এরকম দেবে, মানে যদি আইথ নাম্বার অফ স্টেট ধরে নিই, তাহলে হচ্ছে আইথ নাম্বার অফ স্টেট যদি থাকে, তাহলে ধরো আমি Ni তেই শেষ করি। আইথ নাম্বার অফ স্টেট যদি থাকে, তাহলে ধরো এরকম এরকম একটা কনফিগারেশন দেবে, যার which has the thermodynamic weight। থার্মোডাইনামিক ওয়েট কি হবে? ডাব্লিউটা কি হবে? ডাব্লিউ হয় হচ্ছে n ফ্যাক্টোরিয়াল, টোটাল নাম্বার অফ মলিকুল ফ্যাক্টোরিয়াল, ইন্টু পাই ওভার i gi টু দি পাওয়ার ni বাই ni ফ্যাক্টোরিয়াল। এটা হয়, এটা নিশ্চয়ই স্যার আগের দিন বলেছে, যে টোটাল নাম্বার অফ মলিকুল ইন্টু পাই ওভার i gi টু দি পাওয়ার ni বাই ni ফ্যাক্টোরিয়াল, এটা হয়। এবার আর যদি ফর নন ডিজেনারেট কেস হতো, ফর নন ডিজেনারেট কেস, সেক্ষেত্রে G0 G1 G2 এইগুলো হচ্ছে গিয়ে সব 1 হতো, সেক্ষেত্রে দেন ডাব্লুটা হতো হচ্ছে n ফ্যাক্টোরিয়াল বাই পাই ওভার i, মানে এটা যেহেতু 1 টু দি পাওয়ার ni মানে 1ই থাকবে, তার মানে নিচটা শুধু থাকতো পাই ওভার i ni ফ্যাক্টোরিয়াল। এগুলো স্যার নিশ্চয়ই আগের দিন বলেছে। এটা হবে, এটা হচ্ছে ডিজেনারেট কেসে, আর এইটা হচ্ছে নন ডিজেনারেট কেসে। এটা হবে, ঠিক আছে? আচ্ছা, এবার তারপরে আসলো যে মোস্ট ডমিনেটিং কনফিগারেশনের কথাটা। আচ্ছা, তাহলে মোস্ট ডমিনেটিং, হ্যাঁ, যেটা বলছিলাম, যে তাহলে আমাদেরকে খুঁজতে হবে যে এনআই, মানে মানে সেট অফ এনআইস খুঁজতে হবে, বা নাম্বার অফ পার্টিকেলগুলোকে এমনভাবে সাজাতে পারতে হবে যার জন্য থার্মোডাইনামিক ওয়েটটা ম্যাক্সিমাম হয়, যেখান থেকে আমরা মোস্ট ডমিনেটিং কনফিগারেশন পাই। তাহলে এরকম ম্যাক্সিমাম মিনিমার প্রবলেম আসলেই আমরা নর্মালি কি করে থাকি? আমরা ওই পার্টিকুলার মানে 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 যে এনআই এর জন্য আমরা ডাব্লুটাকে ম্যাক্সিমাম পাবো, তার জন্য আমাদের কি করতে হবে? ডাব্লুটাকে ডিফারেন্সিয়েট করতে হবে উইথ রেসপেক্ট টু এনআই, তাহলে আমরা পাবো ফর পার্টিকুলার ভ্যালু অফ এনআই যার জন্য ডাব্লুটা ম্যাক্সিমাম হবে, তাহলেই আমরা মোস্ট ডমিনেটিং কনফিগারেশন পাবো। সেটাই আমাদের হচ্ছে নেক্সট কাজ। তাহলে কি, উই have to find a specific set of values of NIs for which thermodynamic
weight will be maximum and that will give us most dominating configuration. ঠিক আছে এইটা? আচ্ছা, তাহলে আমাদের তার জন্য কি করতে হবে? তার জন্য আমাদেরকে বার করতে হবে যে DW, মানে এখানে ব্যাপারটা অ্যাকচুয়ালি কি হবে? কি কি? হ্যাঁ, এটা নিয়ে আসি। ঠিক আছে এইটা। তাহলে এখানে কি হবে যে আচ্ছা তাহলে এখানে কি হয় যে W, দেখো W ইজ এ ফাংশন অফ তাহলে কি N0, N1, N2, N3 ডট ডট করে NI এর মতো NI। W হচ্ছে ফাংশন অফ দিস, তাই তো? তাহলে আমরা কি লিখতে পারি এর জন্য? ফ্রম ম্যাথামেটিক্যাল কন্ডিশন আমরা কি লিখতে পারি? ইফ W ইজ এ ফাংশন অফ দিস দেন dW equals to del W del N0 into dN0 plus del W del N1 into dN1 plus del W del N2 into dN2 plus dot dot dot, এটা লিখতে পারি। দেখো সেই আমরা কি করতাম, সেই এফ ইফ এফ ইজ এ ইফ ধরো তোমার হচ্ছে হ্যাঁ মানে ইফ এক্স ইজ এ ফাংশন, ইফ জেড ইজ এ ফাংশন অফ এক্স অ্যান্ড ওয়াই, তাহলে আমরা কি লিখতাম সেই ক্লাসিক্যাল থার্মোডাইনামিক্সে? ইফ জেড ইজ এ ফাংশন অফ এক্স অ্যান্ড ওয়াই, তাহলে দেন আমরা লিখতাম ডিজেড ইকুয়ালস টু ডেল জেড ডেল এক্স ইন্টু ডিএক্স প্লাস ডেল ডেল ওয়াই ইন্টু ডিআই। এটা লিখতাম তো, মনে আছে তো? মনে আছে? না না, সেই যে স্টেট ফাংশনে লিখতাম কি যে ইফ ধরো আমি এখানে দেখাচ্ছি যে ইফ জেড ইজ এ ফাংশন অফ এক্স অ্যান্ড ওয়াই দেন ডিজেড উইল বি অ্যান এক্সাক্ট ডিফারেন্সিয়াল, তখন আমরা লিখতাম ডেল জেড ডেল এক্স অ্যাট কনস্ট্যান্ট ওয়াই ডিএক্স প্লাস ডেল জেড ডেল ওয়াই অ্যাট কনস্ট্যান্ট এক্স ডিওয়াই। এটা লিখতাম তো? হ্যাঁ মনে পড়েছে। হ্যাঁ, তো সেটাই এখানে লিখেছি, মানে এখানে তখন বাকি জিনিসগুলো কনস্ট্যান্ট আর কি। ঠিক আছে, সেটাই লিখেছি। ঠিক আছে, এইভাবে লিখতাম। আচ্ছা এটা মানে কি? এইটা মানে কি পরের পাতায় লিখছি। এইটা মানে কি? এইটা মানে আবার আমরা লিখতে পারি সাম ওভার আই ডেল ডাব্লু ডেল এন আই ইন্টু ডিএনআই, এইটা লিখতে পারি। মানে কি করেছি, এই যে সামটাকে আমি সামেশন দিয়ে লিখে দিলাম, এটা তো বেসিক্যালি সামেশন হয়ে আছে, তাহলে সেটা মানে এ সাম হয়ে আছে, তাহলে এটাকে আমি ইন জেনারেল লিখছি, সেটাকে সাম ওভার আই ডেল ডাব্লু ডেল এন আই ইন্টু ডিএনআই ফর অল আই ইকুয়ালস টু 0 1 2 3 ডট ডট ডট। এটা লিখতে পারি তো? ঠিক আছে, এটা লিখতে পারি তো? হ্যাঁ ম্যাম। ঠিক আছে। আচ্ছা এবার এবার মানে ডাব্লুটাকে পাওয়ার জন্য, মানে যে এনআই এর জন্য ডাব্লুটা ম্যাক্সিমাম হবে, সেইটা পাওয়ার জন্য কি করতে হবে? এই ডেরিভেটিভটাকে আমাদেরকে জিরোতে সেট করতে হবে, তাই তো? তার মানে এইটা বেসিক্যালি এইটা ইকুয়ালস টু 0, এটাতে আমাদের সেট করতে হবে। মানে সেটাই তো আমি এখানে লিখেছি, উই হ্যাভ টু ফাইন্ড দ্য স্পেসিফিক সেট অফ ভ্যালুজ অফ এনআইস ফর হুইচ থার্মোডাইনামিক ওয়েট উইল বি ম্যাক্সিমাম। তার জন্য আমাদেরকে কি করতে হবে? এই ডেরিভেটিভ ফার্স্ট ডেরিভেটিভটাকে জিরোতে সেট করতে হবে। এইভাবেই তো করি, এটাই তো আমাদের ম্যাথামেটিক্যাল ক্রাইটেরিয়া টু ফাইন্ড এনি ম্যাক্সিমাম অর মিনিমাম ভ্যালু, এই তো এইটা করতে হবে।
আচ্ছা, এবারে এটা যদি করি, আচ্ছা দেখো তো এখানে আমাকে কি করতে হবে, ডাব্লুর ডেরিভেটিভ করতে হবে। ডাব্লুর ডেরিভেটিভ মানে কি আছে, ডাব্লুর মধ্যে কি ঢুকে বসে আছে, ফ্যাক্টরিয়াল ঢুকে বসে আছে, তাহলে ফ্যাক্টরিয়ালের ডেরিভেটিভ করতে হবে। ইটস নট দ্যাট ইজি, তাই তো? এই এনটা, এবার এন, এই যে নাম্বার অফ পার্টিকেল যেটা, এইটাকে তো এবার এইটা তো দেখো, যেটা নিশ্চয়ই স্যার আগের দিন এই কথাগুলো সব বলেছিল, যে স্ট্যাটিস্টিক্যাল থার্মোডাইনামিক্সে আমরা নিশ্চয়ই একটা দুটো তিনটে পার্টিকেল নিয়ে কাজ করছি না, আমরা অ্যাভোগাড্রো নাম্বার অফ পার্টিকেল নিয়ে কাজ করব, তাই তো? আচ্ছা, এইবার কি হয়েছিল, যে অ্যাভোগাড্রো না পার্টিকেল নিয়ে কাজ করবো। আচ্ছা, এবার কি হয়েছিল, এবার স্যার তোমাদেরকে তিনটে পার্টিকেলের উদাহরণ দেখিয়েছিল, তিনটে পার্টিকেল নিয়ে উদাহরণ দেখিয়েছিল, যেখানে দেখেছিলে যে কোনো একটা পার্টিকুলার ইনস্ট্যান্টেনিয়াস কনফিগারেশনের জন্য 6টা মাইক্রোস্টেট পেয়েছিলে। তাহলে সামান্য তিনটে পার্টিকেল নিয়ে তুমি দেখেছিলে, একটার জন্য 6টা, একটার জন্য 3টে, একটার জন্য একটা পেয়েছিলে। এবং তারপরে তোমার এসেছিল সেই প্রিন্সিপাল অফ তোমার ইকুয়াল এপ্রাইরি প্রিন্সিপাল, যেটা এসেছিল, যেটা বলছিল যে যে কোনো মাইক্রোস্টেটই ইকুয়ালি প্রবাবল, এটা বলেছিল যে কোনো মাইক্রোস্টেটই, মানে কোনো একটা পার্টিকুলার মাইক্রোস্টেট যে কোনো মাইক্রোস্টেটেই থাকতে পারে, সেটা ইকুয়ালি প্রবাবল। তখনই প্রশ্নটা হয়েছিল, তাহলে ইকুয়ালি প্রবাবল যদি হয় তাহলে আমরা কোন কনফিগারেশন নিয়ে কথা বলবো, তাহলে এরকম যদি সব কনফিগারেশন ইকুয়ালি প্রবাবল হয় তাহলে আমরা সেখানে কোন কনফিগারেশন নিয়ে কথা বলবো, কোন কনফিগারেশন খুঁজবো। তখনই এসেছিল এই মোস্ট ডমিনেটিং কনফিগারেশন, যেটা দেখা গেছিল যে যে পার্টিকুলার ইনস্ট্যান্টেনিয়াস কনফিগারেশনের নাম্বার অফ মাইক্রোস্টেট সব থেকে বেশি হচ্ছে, সেইটা দিয়ে ইকুইলিব্রিয়াম থার্মোডাইনামিক প্রপার্টিগুলো পুরোটা ইনফ্লুয়েন্স হয়, সেখানেই এসেছিল এইটা, তাই তো? আচ্ছা, এবার স্ট্যাটিস্টিক্যাল থার্মোডাইনামিক্সে আমরা নিশ্চয়ই ওরকম দুটো তিনটে পার্টিকেল নিয়ে কথা বলবো না, আমরা কথা বলবো একটা অ্যাভোগাড্রো নাম্বার অফ পার্টিকেল নিয়ে। তাহলে যদি তুমি যখন মাত্র তিনটে পার্টিকেলের মধ্যেই তুমি দেখতে পেয়েছিলে যে এরকম একটা 10টা মাইক্রোস্টেট তুমি মোটামুটি পাচ্ছ ডিপেন্ডিং অন দ্য ইনস্ট্যান্টেনিয়াস কনফিগারেশন, এবং তাহলে যদি অ্যাভোগাড্রো নাম্বার অফ পার্টিকেল হয় তাহলে বুঝতেই পারছো তুমি সেখানে অনেক অনেক মাইক্রোস্টেট পাবে, প্রথম কথা। আর দ্বিতীয় কথা, মোস্ট ডমিনেন্টিং কনফিগারেশন যেটা হবে তার নাম্বার অফ মাইক্রোস্টেট যেটা, সেটা উইল বি ভেরি 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 হায়ার দ্যান দ্য আদার, আর কি আদার কনফিগারেশনের মাইক্রোস্টেটের থেকে, সেটা হবে। কারণ মাত্র তিনটে নিয়েই যদি এরকম এফেক্ট হয়, তাহলে অ্যাভোগাড্রো নাম্বার অফ পার্টিকেল থাকলে এফেক্ট আরো বেশি হবে। অ্যাভোগাড্রো নাম্বার অফ পার্টিকেলের জন্য মোস্ট ডমিনেটিং কনফিগারেশনের যে নাম্বার অফ মাইক্রোস্টেট সেটা অনেক বেশি হবে বাকি সব কিছুর থেকে। তার মানে এই যে এন ফ্যাক্টরিয়াল যেটা, এটা এই এনটা অনেক বড় একটা নাম্বার, এই মিনিমাম একটা অ্যাভোগাড্রো নাম্বার হবে। তাহলে সেই রকম ফ্যাক্টরিয়াল, সেটা একটা মানে এটা হিউজ নাম্বার, তার ডেরিভেটিভ করা এটা মোটেও এত ইজি হবে না। তার মানে এই যে তুমি ডাব্লু ডেরিভেটিভ করবে, সেটা অ্যাকচুয়ালি তোমার ওই ফ্যাক্টরিয়ালের ডেরিভেটিভ ইনভলভ হচ্ছে এখানে, তার মানে ফ্যাক্টরিয়াল ডেরিভেটিভ এত ইজি হবে না, ঠিক আছে? তার জন্য আমরা কি করব, যে তাহলে but this requires to differentiate factorial of a very large number which is নন ট্রিভিয়াল, এটা সম্ভব না। তাহলে এটার ব্যাপারটা কি, তাহলে এইটার জন্য এবার যেটা আমাদেরকে করতে হবে, যে দেখো এইখানে এন ফ্যাক্টরিয়াল আছে, আচ্ছা এইটা আছে, এইখানে আমরা এলএন নেব। এলএন কেন নেব সেটা বলবো। এটা যদি আমরা দুদিকে এলএন নিয়ে নিই, তাহলে লগারিদম নিয়ে নিই বা এলএন নিয়ে নিই, তাহলে এলএন এন ফ্যাক্টরিয়াল হয়ে যাবে। এলএন এন ফ্যাক্টরিয়াল কে ইজি, মানে সলভ করা ইজি, তার কারণ হচ্ছে ওখানে আসবার একটা নতুন ম্যাথামেটিক্যাল টার্ম আসবে, যেটাকে বলে স্টার্লিং অ্যাপ্রক্সিমেশন। সেই স্টার্লিং অ্যাপ্রক্সিমেশন আবার এলএন এন ফ্যাক্টরিয়ালের ভ্যালু দিয়ে দেয়।
সেজন্য ln n ফ্যাক্টোরিয়ালকে হ্যান্ডেল করা অনেক বেশি ইজি, সেই জন্য আমরা এখানে একটা ln নিয়ে চলে আসব। এবার ln আসলে আমাদের মানে কি ফিজিক্সটা চেঞ্জ হয়ে যাবে? না, চেঞ্জ হবে না, কারণ আমাদের ni এর যে ভ্যালুগুলোর জন্য w ম্যাক্সিমাম হবে, w যদি ম্যাক্সিমাম হয় ln w ম্যাক্সিমাম হবে। তার মানে মোস্ট ডমিনেন্টিং কনফিগারেশনের জন্য যদি w ম্যাক্সিমাম হয় তাহলে ln w ম্যাক্সিমাম হবে। তার মানে আমি যদি মানে ln w পাই, ln w ম্যাক্স যদি পাই, তার থেকে আমি যে wটা পাবো সেটাই w ম্যাক্স, কোনো অসুবিধা নেই। সেজন্য w আর ln w কম মানে একদমই প্রপোর্শনাল, সেই জন্য ln w খুঁজলেও আমার হবে। এটা হচ্ছে কথা। আর কেন আমি ln আনবো? কারণ ln আনলেই ln n ফ্যাক্টোরিয়াল হয়ে যাবে। ln n ফ্যাক্টোরিয়াল কিন্তু মানে খুব আর কি ln n ফ্যাক্টোরিয়ালকে হ্যান্ডেল করাটা সোজা রাদার দ্যান n ফ্যাক্টোরিয়াল, সেই জন্য। তাহলে আমাদের এখন ওয়ে আউটটা হচ্ছে যে, তাহলে আমাদের ওয়ে আউটটা হচ্ছে ফর এ particular set of values of ni for which w is maximum, ln w will automatically ln w will be আমি ভুল লিখছি will automatically be maximum, hence আমরা কি করব, যে dw না করে dlnw করব, যেটা মানে হবে, এটা বেসিক্যালি হবে সাম ওভার i del lnw বাই del ni ইন্টু dni ইকুয়ালস টু 0। এইটা করব ফর all I equals to 0 1 2 3 ডট ডট ডট, ঠিক আছে? এইটা করব। এটার অ্যাডভান্টেজটা তাহলে কি হলো? তার কারণ হচ্ছে এইটার অ্যাডভান্টেজ হবে হচ্ছে যে বাই ইন্ট্রোডিউসিং lnw we can apply Stirling approximation. স্টায়ারলিং অ্যাপ্রক্সিমেশন কি? এটা জাস্ট একটা ম্যাথামেটিক্যাল ফর্মুলা বা ম্যাথামেটিক্যাল আর কি ট্রিটমেন্ট বলতে পারো স্টায়ারলিং অ্যাপ্রক্সিমেশনটা। যেটা কি করে, স্টায়ারলিং অ্যাপ্রক্সিমেশন যেটা করে, ধরো তোমার এক্স ফ্যাক্টোরিয়াল আছে এবং তার ডেরিভেটিভ মানে তার ln নিতে হবে, তাহলে ln এক্স ফ্যাক্টোরিয়াল এটা জাস্ট হয় x ln x মাইনাস এক্স, এইটা হয় অ্যাকর্ডিং টু স্টায়ারলিং অ্যাপ্রক্সিমেশন। ln x ফ্যাক্টোরিয়ালটা হয় হচ্ছে x ln x মাইনাস এক্স। তাহলে এবার যদি তুমি ln w নিয়ে নাও, তাহলে তুমি w এর মধ্যে তুমি কি নেবে? ln n ফ্যাক্টোরিয়াল নেবে। তাহলে ln n ফ্যাক্টোরিয়াল মানে এটা জাস্ট হবে হচ্ছে n ln n মাইনাস n। এবার তার তুমি ডেরিভেটিভ করো, তার তো ডেরিভেটিভ জানি আমরা করতে পারবো, তাই না? তাহলে এইটাই হচ্ছে সেই অ্যাডভান্টেজ, স্টায়ারলিং অ্যাপ্রক্সিমেশনটা আমরা অ্যাপ্লাই করতে পারবো। কারণ মানে আমরা মানে এন ফ্যাক্টোরিয়ালে ডেরিভেটিভ করতে পারবো না, বাট ln n ফ্যাক্টোরিয়ালে ডেরিভেটিভ করতে পারবো, কারণ দেয়ার আর স্টায়ারলিং অ্যাপ্রক্সিমেশন যে আমার যে কোনো ln অফ যে কোনো ফ্যাক্টোরিয়ালের একটা ভ্যালু দিয়ে দেয়। যে ভ্যালুটা যদি আমার একটা এক্সপ্রেশন আছে, যে এক্সপ্রেশনটা যদি আমাদের কাছে থাকে, তার ডেরিভেটিভ আমরা করতে পারবো। বুঝতে পেরেছো? এটা হচ্ছে ব্যাপার, ঠিক আছে? এবং এই কথাটাও জেনে রাখা দরকার যে দিস গিভস more or less correct result
when x is ভেরি লার্জ। আর আমরা ভেরি লার্জ সিস্টেম নিয়েই কাজ করছি, তাহলে আমাদের সুবিধা হবে। ঠিক আছে? আচ্ছা, তাহলে এবার ডেরিভেশনটা করা যাক। তাহলে নাও আমরা কি জানি, আমরা কি, আমাদের কাছে কি আছে, w ইকুয়ালস টু n ফ্যাক্টোরিয়াল ইন্টু পাই ওভার i gi টু দি পাওয়ার ni বাই ni ফ্যাক্টোরিয়াল, এটা আছে। ঠিক আছে, আমাদের কাছে এইটা আছে, এটা এটা ছিল। তাহলে এখান থেকে আমরা নিই, অর ln w কি হবে, ln w হবে হচ্ছে ln n ফ্যাক্টোরিয়াল, এটা হবে। আচ্ছা, এটা পাই ওভার আই মানে কি, এটা গুণ অবস্থায় আছে তো, মানে এটা কিভাবে আছে, মানে আমার এটা আছে হচ্ছে n ফ্যাক্টোরিয়াল ইন্টু g0 টু দি পাওয়ার n0 বাই n0 ফ্যাক্টোরিয়াল। আচ্ছা, প্লাস হচ্ছে তোমার প্লাস হচ্ছে গিয়ে তোমার হচ্ছে n ফ্যাক্টোরিয়াল ইন্টু মানে মানে ও সরি, এটাই কিভাবে আছে, এটা আছে হচ্ছে n ফ্যাক্টোরিয়াল ইন্টু টোটালটার মধ্যে g0 টু দি পাওয়ার n0 বাই n0 ফ্যাক্টোরিয়াল ইন্টু g0 টু দি পাওয়ার n1 বাই n1 ফ্যাক্টোরিয়াল ইন্টু g0 টু দি সরি g টু দি পাওয়ার n2 বাই n2 ফ্যাক্টোরিয়াল, এইভাবে আছে তো, মানে পাই ওভার আই মানে এটা গুণ অবস্থায় আছে। তাহলে গুণটাকে যদি আমি ln এ নিয়ে আসি, তাহলে এটা বেসিক্যালি যোগ অবস্থায় আছে, তাই তো? বুঝতে পেরেছো? সবাই বুঝতে পারছো কি বলছি? ম্যাম একটু আরেকবার বলবেন এটা? মানে এটা এটা অ্যাকচুয়ালি কিভাবে আছে, n ফ্যাক্টোরিয়াল ইন্টু g0 টু দি পাওয়ার n0 বাই n0 ফ্যাক্টোরিয়াল, g1 টু দি পাওয়ার n1 বাই n1 ফ্যাক্টোরিয়াল, g2 টু দি পাওয়ার n2 বাই n2 ফ্যাক্টোরিয়াল, এইভাবে আছে তো এটা, এইভাবে আছে তো এটা। হ্যাঁ ম্যাম। তাহলে এটার যদি ln নাও, ln নিলে এটা কি আছে, এটা প্লাস হয়ে যাবে তো, মাল্টিপ্লিকেশনের ln নিলে প্লাস হয়ে যায় তো। হ্যাঁ ম্যাম। হ্যাঁ, তাহলে এটা প্লাস হয়ে যাবে, তার মানে এটা আমি ln নিয়ে নিচ্ছি, তাহলে এটা কি হবে, ln n ফ্যাক্টোরিয়াল প্লাস সাম ওভার আই, সাম ওভার আই, এটা সাম ওভার আই হয়ে গেল করে, এইটা হচ্ছে আচ্ছা আচ্ছা, এক নম্বর হচ্ছে প্লাস হয়ে গেল, 2 নম্বর হচ্ছে ln এর মধ্যে যদি পাওয়ার থাকে সেটা নিচে নেমে চলে আসে, তাহলে সেটা হয়ে যাবে ni ln gi, আর এই নিচের যে n0 n1 n2 যেটা, সেটা সেটা নিচে আছে, মানে নিচে আছে, ভাগ অবস্থায় আছে, তার মানে ln নিলে মাইনাস হয়ে যাবে, তার মানে মাইনাস ln ni, এটা হয়ে যাবে, মানে ni ফ্যাক্টোরিয়াল, এটা হয়ে যাবে, তাই তো? হ্যাঁ ম্যাম। সবাই বুঝেছো তো? এইটা সবাই বুঝেছো তো? এটা হবে। আচ্ছা, এইবার আমি স্টাইলিং অ্যাপ্রক্সিমেশন অ্যাপ্লাই করব। তাহলে ln n ফ্যাক্টোরিয়াল মানে কি হবে, এটা ছিল x ln x মাইনাস x, তাহলে ln n ফ্যাক্টোরিয়াল মানে হবে হচ্ছে n ln n মাইনাস n, এইটা হবে, এটা হবে প্লাস সাম ওভার i ni ln ni মাইনাস ni, সরি সরি সরি, এটা তো এখানে তো ফ্যাক্টোরিয়াল নেই, সরি, দাঁড়া, এখানে এটা হচ্ছে যেমন আছে তেমন হবে, এটা যেমন আছে তেমন হবে, যে ni ln gi ni ln gi মাইনাস, এইটা আবার ওরকম হবে যে ni ln ni মাইনাস ni, এটা হবে, তাই তো? এটা হবে। আচ্ছা, এটা থেকে আবার এবার এখান থেকে কি হবে, এটা মানে কি হবে, আচ্ছা দেখো কি হবে, যে n ln n মাইনাস n প্লাস সাম ওভার i ni ln gi, এটা একটা হলো, প্লাস মাইনাসে মাইনাস সাম ওভার i ni ln ni, এই যে প্লাস মাইনাসে মাইনাস, এইটা হলো,
আচ্ছা, তারপরে হচ্ছে প্লাস মাইনাসে মাইনাস, এটা হলো। তারপরে হচ্ছে মাইনাসে মাইনাসে প্লাস ছিল, প্লাস প্লাসে প্লাস, প্লাস সাম ওভার আই এন আই, এটা হলো। বুঝেছো সবাই? এই লাইনটা সবাই বুঝেছো? হ্যাঁ আচ্ছা, এবার সাম ওভার আই এন আই মানে কি? টোটাল নাম্বার অফ পার্টিকেল, ক্যাপিটাল এন তো। হুম, তাহলে এইটা এইটা কেটে গেল, তাহলে বাকি পার্টটা পড়ে থাকলো যে এন এল এন এন প্লাস সাম ওভার আই এন আই এল এন জি আই মাইনাস সাম ওভার আই এন আই এল এন এন আই। ঠিক আছে, এটা পড়ে থাকলো। তাহলে এল এন ডাব্লিউ মানে এইটা পড়ে থাকলো। এইবার আমি এইটার ডেরিভেটিভ করব। তাহলে নাও ডেল এল এন ডাব্লিউ বাই ডেল এন আই, এইটা করব। তাহলে এইটা মানে কি? ডেল ডেল এন আই অফ এন এল এন এল প্লাস সাম ওভার আই এন আই এল এন জি আই মাইনাস সাম ওভার আই এন আই এল এন এন আই। এটা হবে, এর ডেরিভেটিভ করব। আচ্ছা, তাহলে আমি এক এক করে করি। প্রথমটা হচ্ছে ডেল ডেল এন আই অফ এন এল এন এন, এইটা। তারপরটার ক্ষেত্রে ডেল ডেল এন আই অফ সাম ওভার আই এন আই এল এন জি আই, এইটা হবে। তারপরটার ক্ষেত্রে মাইনাস ডেল ডেল এন আই অফ সাম ওভার আই এন আই এল এন এন আই, এটা আছে, এটা হবে। আচ্ছা ঠিক আছে, এই অবধি সবাই বুঝেছো? সবাই লিখে নাও কিন্তু এই অবধি, আমি পরের পাতায় যাচ্ছি। ঠিক আছে, ম্যাম বলছি ওই ফার্স্ট লাইনে ওই পাই ওভার আই এই পার্টটা সেকেন্ড লাইনে মানে কোথায় গেল ওটাই বুঝতে পারলাম না একটু। না না, এ দেখো পাই ওভার আই, যে এই যে এইটা বুঝেছো তো? এইটা দেখো, এইটা বুঝেছো? কোন কোন লাইনটা ম্যাম? এই যে এইখান থেকে এই লাইনটা বুঝেছো? হ্যাঁ বুঝেছো? এবার তুমি এলএন নাও। হ্যাঁ ম্যাম। এলএন নিলে কি হয়? ধরো তোমার কাছে আছে হচ্ছে এ ইন্টু বি, এটার এলএন এ ইন্টু বি, এটা কি হবে? এলএন এ প্লাস এলএন বি হয় তো? প্লাস এল এন বি। হ্যাঁ, তাহলে এবার তোমার কাছে এগুলো গুণ আছে, তাহলে তুমি এইটার এলএন নিচ্ছ, এলএন নিচ্ছ দুদিকে। তাহলে এটা কি হবে? তাহলে প্রথমটা তো এলএন ইন ফ্যাক্টরিয়াল হয়ে গেল, প্লাস এলএন অফ দিস, যেটা গুণ অবস্থায় আছে, তাই তো? হ্যাঁ ম্যাম। তাহলে সেটা তো অ্যাকচুয়ালি সামেশন। এলএন নিয়ে নিলে তুমি গুণ অবস্থায় যেগুলোকে আছো সেটাকে সামেশন করে লিখতে পারো তো। মানে তোমার প্রথমটাতে লিখতে হবে এলএন জি জিরো টু দি পাওয়ার এন জিরো বাই এন জিরো ফ্যাক্টরিয়াল প্লাস এলএন জি ওয়ান টু দি পাওয়ার এন ওয়ান বাই এন ওয়ান ফ্যাক্টরিয়াল প্লাস এলএন জি টু দি পাওয়ার এন টু বাই এন টু ফ্যাক্টরিয়াল প্লাস ডট ডট ডট। এইবার আচ্ছা বুঝতে এবার পেরেছি। প্রথম পার্টটা নিলে এলএন জি জিরো টু দি পাওয়ার এন জিরো বাই এন জিরো ফ্যাক্টরিয়ালকে তুমি লিখতে পারো এন জিরো এলএন জি জিরো বাই এন জিরো ফ্যাক্টরিয়াল। এবার এন জিরো এলএন জি জিরো বাই এন জিরো ফ্যাক্টরিয়ালটাকে আবার তুমি লিখতে পারো এন জিরো এলএন জি জিরো মাইনাস এলএন এন জিরো ফ্যাক্টরিয়াল, কারণ ওটা ভাগ অবস্থায় আছে। কি বলো, বুঝতে পারছো? হ্যাঁ ম্যাম। তাহলে তুমি প্রত্যেকটাকে এরকম ভাবে লিখতে পারো। তুমি প্রতিটাকে ধরে ধরে না লিখে তুমি সাম করে দিয়েছো, কারণ ওটা অ্যাকচুয়ালি তো সাম হচ্ছে। তাহলে তুমি ইন জেনারেল ওয়েতে লিখতে পারো। এবার বুঝতে পেরেছো? হ্যাঁ ম্যাম।
ঠিক আছে, এটা এই যে এটা হলো। আচ্ছা, এই অবধি হলো। আচ্ছা, এবার ডেরিভেটিভ করি। এটা কি করে ডেরিভেটিভ করব, কি করে? আচ্ছা, ওই পাতায় যাচ্ছি। যে তাহলে এটাকে আমি ওই প্রথম পার্টটাকে আমি লিখছি ডেল ডেল এন আই, যেটাকে ছিল সেটাকে আমি এইভাবে লিখছি ডেল ডেল এন 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 এল এন এন, তাই ছিল তো? হ্যাঁ, এন এল এন এল ইন্টু ডেল এন আই, এটা লিখলাম। বুঝতে পেরেছো? মানে ডেল এন আই ছিল, সেটাকে আমি লিখলাম ডেল ডেল এন, ক্যাপিটাল এন অফ এন এল এন এন ইন্টু ডেল এন বাই ডেল এন আই, এটা লিখলাম। ঠিক আছে, অসুবিধা নেই তো? ঠিক আছে, না ম্যাম। ঠিক আছে, হ্যাঁ। আচ্ছা, তারপর তারপরের পার্টটা যেমন ভাবে আছে ডেল ডেল এন আই সাম ওভার আই এন আই এল এন জি আই, এটা ছিল মাইনাস ডেল ডেল এন আই সাম ওভার আই এন আই এল এন এন আই, এটা ছিল। ঠিক আছে, এটা হলো। আচ্ছা, এবার এইটাকে ডেরিভেটিভ করো তুমি, এন এর রেসপেক্টে ডেরিভেটিভ করো। কিভাবে কি হবে ডেরিভেটিভটা? ডেরিভেটিভ কি হবে? প্রথমে আমি হচ্ছে গিয়ে এন এর ডেরিভেটিভ করলাম, না প্রথমে আমি ধরো এনটাকে রেখে দিই, এল এন এর ডেরিভেটিভ করলাম, তার মানে এন ইন্টু এল এন এর ডেরিভেটিভ হবে 1/n প্লাস এল এন এনটাকে রেখে দিয়ে এন এর ডেরিভেটিভ করলাম, যেটা হচ্ছে 1, এইটা ইন্টু ডেল এন বাই ডেল এন আই। আচ্ছা, প্লাস এই জিনিসটা কি হবে দেখো তো, এই জিনিসটা কি হবে দেখো তো, এই জিনিসটা ডেরিভেটিভ কি হবে? এটা তো পার্শিয়াল ডেরিভেটিভ, এটা মাথায় রাখো। তার মানে এইখানে পার্শিয়াল ডেরিভেটিভ মানে যখন আমি এনআই এর রেসপেক্টে ডেরিভেটিভ করছি বাকি সবকিছু কনস্ট্যান্ট। তার মানে আমি যদি এনআই এর রেসপেক্টে ডেরিভেটিভ করি তাহলে শুধুমাত্র এনআই এর ডেরিভেটিভ হবে, বাকিগুলো কনস্ট্যান্ট, বাকিগুলো 0 দিয়ে দেবে, তাই তো? বুঝতে পারছো? মানে দেখো এটা অ্যাকচুয়ালি কি আছে, ডেল এন আই অফ ডেল এন আই অফ এটা কি হবে, এন জিরো এল এন জি জিরো প্লাস এন ওয়ান এল এন জি ওয়ান প্লাস এন টু এল এন জি টু প্লাস ডট 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 করে এন আই এল এন জি আই, এইটা আছে। তাহলে আমি যদি এইটা পুরো ভেঙে লিখি আমার আর সাম লেখার দরকার নেই, তাই তো? এবার প্রতিটা ডেরিভেটিভ করো ডেল এন আই অফ, ভালো করে দেখো সামটা কিন্তু ডেল এন আই এর আগে নেই, সামটা ডেল এন আইটা সামের বাইরে আছে, সামটা শুধু এই জিনিসটার এন আই এল এন জি আই এর ওপরে আছে। তুমি এটাকে পুরো ভেঙে লিখো, তাহলে তুমি সামেশনটা তুলে দিলে, মানে সাইনটা তুলে দিলে। এবার তুমি এটা ডেরিভেটিভ করো, ডেরিভেটিভ করো প্রত্যেকটা ধরে ধরে। তুমি এনআই এর রেসপেক্টে ডেরিভেটিভ করছো, এন জিরো এল এন জি জিরো জিরো দিয়ে দেবে, এন ওয়ান এল এন জি ওয়ান জিরো দিয়ে দেবে, এন টু এল এন জি টু জিরো দিয়ে দেবে। কেন কি? কারণ এটা তো পার্শিয়াল ডেরিভেটিভ। যখন তুমি এনআই এর রেসপেক্টে ডেরিভেটিভ করছো তখন বাকি সবকিছু কনস্ট্যান্ট, তাহলে শুধুমাত্র তোমার ডেরিভেটিভটা হবে এনআই এল এন জি আই এর ওপর, যেটা বেসিক্যালি দেবে তুমি যদি এনআই এর রেসপেক্টে যদি ডেরিভেটিভ করছো, তার মানে এল এন জি আই, ডেরিভেটিভটা হবে এল এন জি আই, তাই তো? কি বলো, তাই তো? কি হলো? হ্যাঁ ম্যাম। ঠিক আছে, এটা হবে। আচ্ছা, পরের পার্টের ক্ষেত্রে একই রকম। পরের পার্টের ক্ষেত্রে পরের পার্টটা ভালো করে দেখো কি হবে, যে মাইনাস ডেল এন আই অফ এন জিরো এল এন এন জিরো এন ওয়ান এল এন ওয়ান এন টু এল এন টু প্লাস ডট ডট করে এন আই এল এন আই, এইটা ডেরিভেটিভ এইভাবে আছে। আচ্ছা, তাহলে প্রথম পার্টটা থেকে কি বেরিয়ে আসলো, 1 এল এন ইন্টু ডেল এন বাই ডেল এন আই, এইটা বেরিয়ে এসছে। ঠিক আছে,
প্লাস, তাহলে এখানে যেটা বললাম এটা শুধু হয়ে যাবে জাস্ট হয়ে যাবে ln gi, এটা হয়ে যাবে। আর মাইনাস এইটাও একই রকম ভাবে হবে, তাহলে ni এর রেসপেক্টে ডেরিভেটিভ হবে শুধু ni ln ni, কারণ বাকি সবকিছু কনস্ট্যান্ট বলে এই পুরো পার্টটা জিরো দিয়ে দেবে, শুধু ni ln ni এর উপর ডেরিভেটিভ হবে, যেটা বেসিক্যালি কি দেবে, প্রথমে ni টাকে রেখে ln ni এর ডেরিভেটিভ, তার মানে ni ইন্টু 1/ni, যেটা বেসিক্যালি 1 দেবে, প্লাস ln ni ইন্টু ni এর ডেরিভেটিভ হুইচ ইজ 1, তার মানে এখান থেকে আমরা পাবো হচ্ছে 1 প্লাস ln ni, এটা পাবো, তাই তো? কোনো অসুবিধা নেই এই অবধি কারোর? ঠিক আছে, আচ্ছা তাহলে এইটা ঠিক আছে, ইকুয়াল, বলো বলো। ঠিক আছে। এইটা ইকুয়ালস টু হচ্ছে 1 প্লাস ln n ইন্টু এইটা ডেরিভেটিভ, এটা ডেরিভেটিভ মানে কি হবে, del n I of 1 plus 2 plus 3 plus 4 plus dot 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 plus I, মানে মানে বেসিক্যালি তো ওইভাবে লেখা উচিত হয়নি, সরি, n1 plus n2 plus n3 plus dot 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 plus ni, এইটা প্লাস ln gi, তারপরে হচ্ছে গিয়ে মাইনাস 1 প্লাস ln ni, এটা আছে। তার মানে এইটা মানে কি হবে, এই একই রকম, বাকি সবকিছু কনস্ট্যান্ট, শুধু ni এর ডেরিভেটিভ হবে যেটা 1 দেবে, তার মানে আলটিমেটলি আসলো হচ্ছে 1 প্লাস ln n প্লাস ln gi মাইনাস 1 প্লাস ln ni, এইটা। তার মানে এই প্লাস 1 আর মাইনাস 1 কেটে গেল, তাহলে আমার কি থাকলো এখানে, এখানে আমার থাকলো হচ্ছে ln n প্লাস ln gi মাইনাস ln ni, এইটা থাকলো। তার মানে বেসিক্যালি আমার যেটা থাকছে এখান থেকে, আমার এই বাদিকে কি ছিল, বাদিকে ছিল ডেল ln w বাই ডেল ni, ডেল ln w বাই ডেল ni, সেখান থেকে এত কিছু হয়েছিল। তাহলে সেইটা আমার আলটিমেটলি কি বেরোলো, এইটা মানে আমার আলটিমেটলি কি বেরোলো, যে এইটা মানে যেটা বেরোলো যে তোমার হচ্ছে ln ln n ইন্টু gi বাই ni, এটা বেরোলো, তাই তো? ln n প্লাস হয়ে আছে মানে আবার গুণ হয়ে গেল, আর এটা মাইনাস হয়ে আছে মানে মাইনাস, এটা হলো। তার মানে অর এখান থেকে যেটা বলতে পারি যে ডেল ln w বাই ডেল ni, এইটা ইকুয়ালস টু অ্যাকচুয়ালি আসলো ln n ইন্টু gi বাই ni, বা মাইনাস অফ ln ni বাই n ইন্টু gi। কেন এই মাইনাসটা নিয়ে উল্টোভাবে লিখলাম, এটা আমাদের পরে কাজে লাগবে, এই জন্য জাস্ট লিখে রাখলাম, এইটা আমাদের আসলো। তাহলে এখন ডেরিভেটিভ করাটা কিন্তু অনেক ইজি হলো। তাহলে আমরা সেই প্রথম যে ইকুয়েশনটা নিয়ে শুরু করেছিলাম, যে প্রথম, তাহলে আমাদের কোন ইকুয়েশন নিয়ে শুরু করেছিলাম, এই যে এইটা, এই ইকুয়েশনটা, এইটাতে আলটিমেটলি ওই ডেল ln w বাই ডেল ni এর ভ্যালুটা লিখি। তাহলে হেন্স সাম ওভার i ডেল ln w বাই ডেল ni ইন্টু dni, সেইটা ইকুয়ালস টু হলো মাইনাস অফ সাম ওভার i ln ni বাই n gi ইন্টু dni, এইটা ইকুয়ালস টু 0, মানে আমি মাইনাস করে লিখলাম, পরে কাজে লাগবে এটা, সেই জন্য লিখে রাখলাম, মাইনাসটাকে বাইরে করে নিলাম, তাহলে ln ni বাই ngi ইন্টু dni ইকুয়ালস টু 0, এইটার নাম দিলাম 1 নম্বর ইকুয়েশন। ঠিক আছে, এইটাকে যদি সেট করতে পারি তাহলেই আমরা এখান থেকে ডাব্লু ম্যাক্সিমামটা পাবো।
কিন্তু এইটাকে কি আমরা সেট করতে আদৌ পারবো? এখানে তো আমরা ভুলেই গেছি, এতক্ষণ ধরে যে এত কথা বলছি আমরা ভুলেই গেছি যে এখানে তো দুটো কনস্ট্যান্ট, তিনটে কনস্ট্যান্ট বসে আছে, এন ভি ই কনস্ট্যান্ট। এই তিনটেকে রেখে আমাদেরকে বাকি সবকিছু করতে হবে। মানে এই যে ইকুয়েশনটা পেয়েছি, যেটা বলছি একমাত্র ইকুয়েশন যেটাকে সলভ করলেই আমরা ম্যাক্সিমাম ডাব্লিউটা পেয়ে যাব, সেখান থেকে মোস্ট ডমিনেটিং কনফিগারেশন পেয়ে যাব, এই কথাটা কি আদেও সত্যি? কথাটা পার্শিয়ালি সত্যি, পুরোপুরি সত্যি না। তার কারণ কি? কারণ এর মধ্যে কনস্ট্যান্ট আছে কিছু, এই কন্ডিশনের মধ্যে কিছু কনস্ট্যান্ট আছে, সেই কনস্ট্যান্টগুলোকে মাথায় রেখে এই ডিএনআইটাকে ভ্যারি করতে হবে সো দ্যাট আমরা ডাব্লুর একটা ম্যাক্সিমাম ভ্যালু পাই বা এনআই এর কিছু ভ্যালু, কিছু কনফিগারেশন পাই যার জন্য ডাব্লুটা ম্যাক্সিমাম হবে। সেই কনস্ট্যান্ট গুলোকে রাখাটা খুব দরকার, সেটা তো এর মধ্যে ঢোকাইনি, ঠিক আছে? তাহলে সেইটাকে ঢোকাতে হবে এই ইকুয়েশনের মধ্যে, ওই কনস্ট্যান্ট গুলোকে ঢোকাতে হবে এই ইকুয়েশনের মধ্যে, তবে গিয়ে আমরা যে টোটাল ইকুয়েশনটা পাবো সেইটাই হবে আমাদের আলটিমেটলি লিডিং ইকুয়েশন, যেখানে আমাদের আর কোনো সন্দেহ থাকবে না যে ইকুয়েশনটা সলভ করতে পারলে আমরা এনআই এর কিছু ভ্যালু পাবো যার জন্য ডাব্লুটা ম্যাক্সিমাম হবে। বুঝতে পেরেছো আমার কথাটা? আমি লাস্ট যেটা বললাম সবাই বুঝতে পেরেছো? না ম্যাম। বুঝতে পারোনি? আচ্ছা আচ্ছা, দেখো এই যে এই ইকুয়েশন তো পেলে, এই ইকুয়েশনটা তো পেলে, এবার তোমরা কি বলবে যে এই ইকুয়েশনটা সলভ করো, সলভ করুন, তাহলেই তো এনআই এর কিছু ভ্যালু পাবেন যার জন্য ডাব্লুটা ম্যাক্সিমাম হবে, এটাই বলবে। কিন্তু এর মধ্যে তো তুমি এর মধ্যে কোথাও রেখেছো যে তোমার এনার্জি কনস্ট্যান্ট থাকতে হবে, এনার্জি ইতেই থাকতে হবে, টোটাল নাম্বার অফ পার্টিকেলকে এনেই থাকতে হবে, তাছাড়া আর কোথাও যাওয়া যাবে না, কোথাও রেখেছো এটা? তুমি তো এইখানে তুমি এনভি কনস্ট্যান্ট, তুমি তো ম্যাক্রোস্টে শুধুমাত্র এনভিই কনস্ট্যান্ট তার জন্য যে থার্মোডাইনামিক ওয়েট এইটা হয় তেমন তো কিছু বলনি। তুমি বলেছিলে একটা ম্যাক্রোস্টেটের জন্য থার্মোডাইনামিক ওয়েট এটা হয়। এর মধ্যে এনভি কনস্ট্যান্ট কিছু বোঝা যাচ্ছে? তুমি এটা দেখে কিছু বুঝতে পারছো? এরকম তো কিছু নেই এর মধ্যে। তারপরে তুমি সেইটা ধরে পুরো এত বড় অঙ্ক করলে, এত কিছু করলে, তুমি কোথাও বলেছো, কোথাও কি তুমি এটা ধরেছো, বা কোথাও কি তুমি এই ওই দুটো কনস্ট্যান্ট কি মানে তুমি ঢুকিয়েছো এই তোমার পুরো ডেরিভেশনের মধ্যে, যেখানে তুমি মেক শিওর করছো যে আমি এই পার্টিকুলার প্রবলেমেই কাজ করছি, যে প্রবলেমের ক্ষেত্রে আমার নাম্বার অফ পার্টিকেল অ্যান্ড টোটাল এনার্জি কনস্ট্যান্ট, নাম্বার অফ পার্টিকেল এনই হতে হবে আর টোটাল এনার্জি ক্যাপিটাল ই হতে হবে, আর অন্য কিছু না। কোথাও তুমি ঢুকিয়েছো এগুলো? না ম্যাম। তাহলে তুমি এগুলো কোথাও ঢোকাওনি, কিন্তু তোমাকে তো এগুলো রাখতে হবে, তবেই তো তুমি ম্যাক্রোস্টেট পাচ্ছ। মানে তুমি এনআই কে যা ইচ্ছা খুশি রকম ভাবে ভ্যারি করে যাবে, মানে এইখানে তুমি কি করতে পারো, এখানে তুমি এনআই এর একটা যা ইচ্ছা খুশি তুমি ভ্যালু পেতে পারো যার জন্য তোমার ডাব্লুটা ম্যাক্সিমাম দেবে। তো যা ইচ্ছা খুশি ভ্যালু পেলেই তো হবে না, তুমি এনআই এর ধরো এমন ভ্যালু পেলে যেটা তোমার নাম্বার অফ পার্টিকেল এন এর বেশি হয়ে যাচ্ছে, যাতে করে মানে তুমি এনআই এর এমন একটা কনফিগারেশন পেলে যেটা টোটাল নাম্বার অফ পার্টিকেল এন, যেটা তুমি একটা কোনো একটা পার্টিকুলার ম্যাক্রোস্টেটের ক্ষেত্রে বলে দিচ্ছ যে এই নাম্বার অফ পার্টিকেলই আমার থাকতে হবে, তার বেশি থাকবে না, তার থেকে বেশি কিছু হয়ে যাচ্ছে বা তার থেকে কম কিছু হয়ে যাচ্ছে, তার জন্য তুমি ডাব্লুটাকে ম্যাক্সিমাম পাচ্ছ। সেইটা নিয়ে কাজ করে তো আমার লাভ নেই, আমার কোনো একটা পার্টিকুলার ম্যাক্রোস্টেটের জন্য কাজ করতে হবে যার নাম্বার অফ পার্টিকেল আমি বলে দিয়েছি, যে ধরো এটাতে আমার এই মানে 1000টা মলিক 1000টা পার্টিকেল আছে, আমি বলে দিয়েছি 1000, আমি বলে দিয়েছি, তার জন্য আমার এনআই পেতে হবে যে আমি কিভাবে পার্টিকেলগুলোকে রাখলে আমি ম্যাক্সিমাম নাম্বার অফ মাইক্রোস্টেট পাচ্ছি। তো সেটা তো তুমি কোথাও ঢোকাওনি এখনো অবধি। সেটা হলো 1 নম্বর। 2 নম্বর এনার্জি আমি বলে দিচ্ছি ওর এনার্জি হবে 2000 এপসিলন, 2000 এপসিলন হতে হবে আমার সিস্টেমটার এনার্জি, যা খুশি হয়ে যাক, আমি আই ডোন্ট কেয়ার অ্যাবাউট ইট, আমার এনার্জি এটা হতে হবে। সেটা তুমি কোথাও বলেছো? তুমি যেমন খুশি সেটা এমন ভাবে এনআই চুজ করলে সো দ্যাট তোমার ডাব্লু ম্যাক্সিমাম হবে, তো তোমার এনার্জি তো কনস্ট্যান্ট,
সেদিকে তুমি খেয়ালই করলে না, তাহলে তোমার লাভ কি আমার সেরকম কাজ করে? আমাকে তো কোনো একটা পার্টিকুলার ম্যাক্রোস্টেটের জন্য কাজ করতে হবে, যার একটা এন আছে, একটা ভি আছে, একটা ই আছে। তাহলে সেই কনস্ট্যান্ট গুলো কে ঢোকাবে? সেই কনস্ট্যান্ট গুলো মাথায় রাখবেটা কে? তোমাকেই তো রাখতে হবে। বুঝতে পেরেছো? হ্যাঁ ম্যাম। তার মানে এই ইকুয়েশনটা যথেষ্ট নয় to get the values of ni for which w will be maximum? আমার আরো কিছু কন্ডিশন আছে যেগুলোকে এর মধ্যে ঢোকাতে হবে, তবে আমি একটা ফুলফিলড ইকুয়েশন পাবো, যেটাকে যেমন খুশি ভাবে আমি সলভ করব, যে কোনো আরবিট্রারি ভ্যালু অফ ni বার করব, যার জন্য w ম্যাক্সিমাম হবে উইথ অল দ্য কনসার্ন, যেটা আমার করা উচিত সমস্ত কিছুকে কনসিডার করে। তাই তো? তাই তো? হ্যাঁ সবাই সবাই বুঝতে পারছো আমার কথা? সবাই বুঝতে পারছো তো? বুঝতে পারছো তো সবাই? কেউ কিছু বলছে হ্যাঁ না? ম্যাম। ঠিক আছে, এইটা তাহলে হলো। তাহলে তাহলে কি যেটা বলছিলাম যে বাট দেয়ার আর সাম constants, there are some constant, বানান ভুলে গেছি যেটা আমি সবসময় লিখি, TRAINS, there are some constants, সেগুলো কি? যে that is in a given macrostate N, V and E are constant। এইটা তার জন্য আমার কি হচ্ছে, তার জন্য এক নম্বর যে যে as total number of particles in are constant, then কি হবে, এটা আমরা কি লিখতে পারি, sum over I ni small ni মানে ক্যাপিটাল N, or এটা মানে কি sum over I dni will be 0, তাই তো? মানে সাম ওভার আই এনআইটা যদি এন হয়, আমি যদি বাঁদিকে ডেরিভেটিভ করি, ক্যাপিটাল এনটা তো কনস্ট্যান্ট, তাহলে এটা 0 হবে। ঠিক আছে? এটা ঠিক আছে তো? এটা ঠিক আছে তো ইকুয়েশনটা? কি হলো, ঠিক আছে তো? বুঝতে পেরেছো তো এই ইকুয়েশনটা সবাই? হ্যাঁ ম্যাম। ঠিক আছে, এটা হলো। তাহলে এটা ধরো 2 নম্বর নাম দিলাম, এটা 2 নম্বর দিলাম। আচ্ছা, একই রকম ভাবে এনার্জি ই ইজ কনস্ট্যান্ট, দ্যাট ইজ কি, যে তার মানে কি এনার্জি ই কনস্ট্যান্ট মানে হচ্ছে বেসিক্যালি ধরো যদি যেটা আমি বলেছিলাম যে এন যদি গ্রাউন্ড স্টেটের পার্টিকেল, গ্রাউন্ড স্টেটের এনার্জি, গ্রাউন্ড স্টেটে যদি n0 নাম্বার অফ পার্টিকেল থাকে এবং গ্রাউন্ড স্টেটের এনার্জি হচ্ছে E0, ফার্স্ট এক্সাইটেড স্টেটে n1 নাম্বার অফ পার্টিকেল আছে যার এনার্জি হচ্ছে E1, সেকেন্ড এক্সাইটেড স্টেটে n2 নাম্বার অফ পার্টিকেল আছে যার এনার্জি হচ্ছে মানে E2 বা ε2, এরকম ভাবে বলেছিলাম। তার মানে গ্রাউন্ড স্টেটে টোটাল এনার্জি কত হবে, n0 ইন্টু E0, ফার্স্ট এক্সাইটেডে টোটাল এনার্জি কত হবে, n1 ইন্টু E1, সেকেন্ড এক্সাইটেড স্টেটে টোটাল এনার্জি কত হবে, n2 ইন্টু E2 অ্যান্ড সো অন, এইভাবে হবে। তাহলে এই টোটাল এনার্জি ইকুয়ালস টু মানে প্রতিটা স্টেটে টোটাল এনার্জি সামেশনটাই আমার দেবে টোটাল সিস্টেমটার এনার্জি, যেটা কনস্ট্যান্ট ক্যাপিটালি।
তার মানে এটাকে আমি বলতে পারি সাম ওভার আই এনআই এপসিলন আই ইকুয়ালস টু ক্যাপিটাল ই, তাই তো? আচ্ছা, আর এটাকে দুদিকে যদি ডেরিভেটিভ করি এটা কি দেবে? এটা প্রথমে দেবে সাম ওভার আই এনআই ইন্টু ডি এপসিলন আই প্লাস সাম ওভার আই এপসিলন আই ইন্টু ডিএনআই ইকুয়ালস টু এদিকে ডেরিভেটিভ করলে যেহেতু এটা কনস্ট্যান্ট 0 দেবে। ঠিক আছে, এটা দেবে এইটা। আচ্ছা, এইবার এইখানে কথাটা হচ্ছে, ঠিক আছে এইটা হলো, তাহলে এটা হচ্ছে কি এরকম ভাবে এটা হলো একটা। আচ্ছা, এইবার যে অ্যাজ ভলিউম অফ দ্য সিস্টেম, তার মানে কি, মানে টোটাল যে পাত্রের মধ্যে বা যে কন্টেনারের মধ্যে আমি মানে মানে বা যে জায়গার মধ্যে আমি পুরো জিনিসটাকে করছি, সে তার ভলিউম, টোটাল ভলিউম অফ দ্য সিস্টেম ইজ কনস্ট্যান্ট। তাহলে ভলিউম ইজ কনস্ট্যান্ট, অ্যাজ ভলিউম ইজ কনস্ট্যান্ট, তার মানে সেইটার কোনো চেঞ্জ হচ্ছে না, তার মানে প্রত্যেকটা স্টেটের এনার্জি সেইটা আবার কনস্ট্যান্ট, মানে প্রত্যেকটা স্টেটের এনার্জি, ভলিউমটা যেহেতু কনস্ট্যান্ট, ভলিউম বাড়বে না বা কমবে না, তার মানে প্রত্যেকটা স্টেটের যে পার্টিকুলার এনার্জি আছে সেইটারও বাড়ার বা কমার কোনো জায়গা নেই, কারণ কারণ ভলিউমে চেঞ্জ হলে তখন হয়তো সেই এনার্জি স্টেটগুলো নিজেদেরকে আলাদা রকমভাবে আর কি ডিস্ট্রিবিউট করবে, সেক্ষেত্রে এনার্জি চেঞ্জ হলো বা পার্টিকেলের সেক্ষেত্রে ভলিউম চেঞ্জ হলে পার্টিকেলগুলো হয়তো অন্যরকম ভাবে একটা রিঅ্যারেঞ্জ হওয়ার আর একটা সুযোগ আসবে, সেক্ষেত্রে এনার্জি চেঞ্জ হলো বা কিছু হলো, এটা হবে ভলিউম যেহেতু কনস্ট্যান্ট, which implies epsilon I becomes fixed. এটা প্রত্যেকটা স্টেটের ক্ষেত্রে এনার্জিটা ফিক্সড, গ্রাউন্ড স্টেটের ক্ষেত্রে এনার্জি এপসিলন 0, ফার্স্ট স্টেটের ক্ষেত্রে এনার্জি এপসিলন 1, সেকেন্ড এক্সাইটেড স্টেটের ক্ষেত্রে এপসিলন 2 অ্যান্ড সো অন, এগুলো হচ্ছে ফিক্সড, এগুলো কোনো কোথাও চেঞ্জ হবে না। তাহলে এগুলো যদি ফিক্সড হয় তাহলে এই ইকুয়েশনটাই যে ডি এপসিলন আই সেটা 0, তো এপসিলন আই যদি কনস্ট্যান্ট হয় তাহলে ডি এপসিলন আই 0, যেমন করে এই ডান দিকগুলো 0 হচ্ছে, তার মানে এটা যদি ফিক্সড হয় দেন এই ডি এপসিলন আই যেটা সেটা হচ্ছে 0, দেন উই হ্যাভ, আমাদের আগের ইকুয়েশনটা থেকে আমাদের কি থেকে যাবে, শুধু এই পরের পার্টটা থেকে যাবে যে সাম ওভার আই এপসিলন আই ডিএনআই ইকুয়ালস টু 0। এইটা এইটা এটা হচ্ছে 3 নম্বর। দেখো, তাহলে আমাদেরকে প্রথমে 1 নম্বর ইকুয়েশন যেটা পেয়েছিলাম, যেখানে বলছিলাম যে এনআইটাকে আমরা ভ্যারি করব সো দ্যাট আমরা ডাব্লুর একটা ভ্যালু পাই, কিন্তু সেখানে আমরা ম্যাক্রোস্টেটের ডেফিনেশন অনুযায়ী যে এনভিই কনস্ট্যান্ট, সেই কোনো কনস্ট্যান্টকে রাখিনি, যেমন খুশি যা খুশি করছিলাম। বাট আমাদেরকে যদি কোনো একটা পার্টিকুলার ম্যাক্রোস্টেটের ক্ষেত্রে নাম্বার অফ কনফিগারেশন বার করতে হয়, যার জন্য ডাব্লুটা ম্যাক্সিমাম, সো দ্যাট আমরা মোস্ট ডমিনেটিং কনফিগারেশন পাই, তাহলে ম্যাক্রোস্টেটের ডেফিনেশনটাকে আমাদের বর্তমান রাখতে হবে ওই আমাদের ইকুয়েশনের মধ্যে, ওটাকে মাথায় রাখতে হবে সবসময়। তাহলে ওটাকে যদি আমরা মাথায় রাখতে চাই তাহলে আমাদেরকে এই কন্ডিশনটাকে ঢোকাতে হবে ইকুয়েশনে, এই কন্ডিশনটাকে ঢোকাতে হবে ইকুয়েশনে। তাহলে এই দুটো কন্ডিশন, এই সেকেন্ড কন্ডিশনের ক্ষেত্রে আবার দেখতে পাচ্ছি যেহেতু ভলিউমটা ফিক্সড, সেই জন্য প্রত্যেকটা স্টেটের এনার্জিগুলো ফিক্সড, ওটার কিছু চেঞ্জ হবে না, তার সেই জন্য যেহেতু ওই এনার্জিগুলো ফিক্স, তাহলে ডি এপসিলন আই এর কোনো মানে নেই, সেটা 0। তাহলে তাহলে অ্যাকচুয়ালি এনার্জি ইজ কনস্ট্যান্ট, এই কন্ডিশনটা থেকে আমরা এই একটা ইকুয়েশন পাচ্ছি, নাম্বার অফ পার্টিকেল কনস্ট্যান্ট, তার থেকে আমরা এই ইকুয়েশন পাচ্ছি, আর ভলিউম কনস্ট্যান্ট বলেই এনার্জির ইকুয়েশন রিডিউসড হচ্ছে এই শুধুমাত্র সেকেন্ড টার্মটাতে।
তাহলে আমাদের কাছে এখন যে 3টে কনস্ট্যান্ট, সেই 3টে কনস্ট্যান্ট থেকেই আমরা যা যা কন্ডিশন পেতে পারি ম্যাথামেটিক্যালি। কেন ম্যাথামেটিক্যালি? কারণ আমরা ম্যাথামেটিক্যালি সলভ করছি, সেজন্য ম্যাথামেটিক্যালি আমাদেরকে লিখতে পারতে হবে, শুধু ফিজিক্যালি বুঝলে হবে না। সেজন্য ম্যাথামেটিক্যালি যে ইকুয়েশনগুলো পাওয়া উচিত, যদি আমরা ওই কনস্ট্যান্টের কথাগুলো মাথায় রাখি, ম্যাক্রোস্টেটের ডেফিনেশনটাকে মাথায় রাখি, তাহলে সেই রকম ইকুয়েশন হচ্ছে এই 1-2 নম্বর ইকুয়েশন অ্যান্ড 3 নম্বর ইকুয়েশন। এবার যদি ওই 1 নম্বর ইকুয়েশনটাকে আমি এই 2 নম্বর আর 3 নম্বরের সাথে এমনভাবে লিখতে পারি, 1 নম্বর ইকুয়েশনের সাথে 2 নম্বর আর 3 নম্বর ইকুয়েশন লিখে যদি একটা টোটাল ইকুয়েশন তৈরি করি, যার মধ্যে আমার ম্যাথামেটিক্যালি যেটা হওয়া উচিত যে এনআই এর কিছু ভ্যালু পাওয়ার, কিছু ভ্যালু যার জন্য ডাব্লুটা ম্যাক্সিমাম, সেটার জন্য যেটা করা উচিত সেটা আমার আছে, যেটা আমার ইকুয়েশন 1 দিচ্ছে। এবার আমি কাজ করছি এটা পার্টিকুলার ম্যাক্রোস্টেটের ক্ষেত্রে, যার একটা পার্টিকুলার ডেফিনেশন আছে, সেইটার জন্য আমাকে আরো কিছু কন্ডিশন মাথায় রাখতে হচ্ছে, সেইগুলো আমি ঢুকিয়ে দিচ্ছি। তাহলে আমি এখন একটা যেন কমপ্লিট সেট পেলাম, কমপ্লিট ইকুয়েশন পেলাম, যেটা আমার সবকিছু খেয়াল রাখছে। এইবার আমি তার জন্য যে কোনো আরবিট্রারি ভ্যালু অফ এনআই বার করব, যার জন্য মানে যে এনআই এর যে ভ্যালুই বেরোক না কেন, মানে ওই টোটাল ইকুয়েশনটাকে জিরোতে সেট করে এনআই এর যে ভ্যালুই বেরোবে না কেন, সেইটা ম্যাক্সিমাম ভ্যালু অফ ডাব্লু দেবে ফর আ পার্টিকুলার ম্যাক্রোস্টেট যেটা আমি চাই। আর আমার কোনো চিন্তা নেই, তাই তো? সবাই বুঝেছো? বুঝেছো সবাই আমার কথা? হ্যাঁ ম্যাম। ঠিক আছে, এটা হবে। তাহলে এখন দেখা যাক। তাহলে we have to satisfy equation 1 subject to the constants that is equation 2 and equation 3 and this আচ্ছা, এটা হলো, আমাদেরকে এইটা করতে হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে সেটা কি করে করব? তাহলে আমরা এরকম ভাবে করব, সেটাকে এইভাবে লিখছি, দেখো মানে আচ্ছা ঠিক আছে, এইটা তো করব। আচ্ছা, এই যে প্রসেসটা যে যখন আমাদের এরকম কোনো পার্টিকুলার প্রবলেম আসবে, যে প্রবলেমটা সলভ করতে গেলে আমাদেরকে শুধু ম্যাথামেটিক্যাল ম্যাথামেটিক্যালি যেটা হওয়া উচিত সেইটা ভাবলে চলবে না, আমাকে ওই সিস্টেমটার প্রপার্টি অনুযায়ী, সিস্টেমটার ডেফিনেশন অনুযায়ী কিছু কনস্ট্যান্ট যদি থাকে সেইটাকেও ইনক্লুড করতে হবে ইন দ্যাট ম্যাথামেটিক্যাল ইকুয়েশন, so that we can have a complete equation। এই যে প্রসেসটা, ঠিক আছে, এই যে প্রসেসটা, এই প্রসেসটাকে বলা হয় ল্যাগ্রাঞ্জেস মেথড অফ আনডিটারমাইন্ড মাল্টিপ্লায়ার। এটা একটা ম্যাথামেটিক্যাল নাম, ঠিক আছে, এইটা শুনে ঘাবড়ে যাওয়ার কিছু নেই। তাহলে এই যে আমরা যে এই পুরো জিনিসটা করলাম, যে কনস্ট্যান্টটাকে গুলোকে নিয়ে আসছি, তাহলে this type of variation is called constant variation। this type of variation called প্রথমত constant variation, এটা হচ্ছে প্রথম কথা। এবং this process is called Lagrange's method of
undetermined multiplier. Lagrange's method of এই প্রসেসটাকে বলা হয় Lagrange's method of undetermined multiplier. ঠিক আছে, এটাকে বলা হয় Lagrange's method of undetermined multiplier. এই প্রসেসটাকে বলা হয়। আচ্ছা, তাহলে এটাতে আমরা কি করে করবো এই ব্যাপারটা? এইখানে এবার আমরা ধরো এখন আমরা সব তিনটে ইকুয়েশনকে একসাথে নিয়ে লিখছি সাম ওভার আই ডেল এল এন ডাব্লিউ বাই ডেল এন আই ইন্টু ডিএনআই প্লাস ওই 2 নম্বর ইকুয়েশনটাকে লিখবো, সেটাকে এইভাবে লিখছি আলফা ইন্টু সাম ওভার আই ডিএনআই। সাম ওভার আই ডিএনআইটা তো 0 ছিল, তার আগে আমি আলফা গুণ করলে ওটা 0ই থাকবে, যা খুশি গুণ করতে পারি 0ই থাকবে। ঠিক আছে, এটা হলো মাইনাস বিটা ইন্টু সাম ওভার আই, এই 3 নম্বর ইকুয়েশনটা এপসিলন আই ডিএনআই। সাম ওভার আই এপসিলন আই ডিএনআই 0 ছিল, তার আগে আমি যা খুশি গুণ করতে পারি ওটা 0ই থাকবে, ইকুয়াল টু 0 ফর অল আই। এটা হবে মানে কি, দেখো প্রথম ইকুয়েশন 1 নম্বর ইকুয়েশনে আমার শুধু এই টার্মটা ছিল যেটা 0 ছিল, তার সাথে আমি দুটো কনস্ট্যান্ট ঢোকালাম যারা নিজেরা আবার 0, মানে এমন ভাবে আমি করে রেখেছি 0, কিন্তু একটাকে প্রথম কথা হচ্ছে আমি তার আগে দুটো কনস্ট্যান্টকে গুণ করলাম আলফা এন্ড বিটা, তাতে করেও আমার জিনিসটা 0ই থাকলো, কারণ যেহেতু এই ইকুয়েশন 2 and 3 তারা ইকুয়াল টু 0, সেজন্য আমি যাই গুণ করি না কেন 0ই থাকবে, চিন্তা নেই। কিন্তু আমি গুণ করব কেন, এখানে আমার এই একটা প্রশ্ন আছে। আর একটা প্রশ্ন হচ্ছে আমি একটা প্লাস একটা মাইনাস করেছি, কেন করব, 0ই তো, প্লাস করে দিলেই হতো। তাহলে দুটো প্রশ্ন আছে এখানে, তাই তো? একটা হচ্ছে আমি কেন আলফা বিটা গুণ করতে গেলাম, আর 2 হচ্ছে আমি একটা প্লাস আর একটা মাইনাস কেন করলাম। ঠিক আছে, আচ্ছা প্রথম কথা হচ্ছে আলফা আর বিটা যেগুলো, এইগুলোকে বলা হয় ল্যাগ্রাঞ্জেস আনডিটারমাইন্ড মাল্টিপ্লায়ার। এই আলফা বিটা দে আর কনস্ট্যান্ট, এইগুলোকেই বলা হয় ল্যাগ্রাঞ্জেস আনডিটারমাইন্ড মাল্টিপ্লায়ার, এইগুলোকেই বলা হয় আলফা বিটা এগুলোকে। আচ্ছা, এবার আমি যদি আলফা বিটা গুণ না করতাম তাহলে আমার এখানে গুণটা থাকতোটা কি? এখানে আমার এক, মানে এর আগে একটা 1 আছে, এর আগে একটা 1 আছে, এটা আছে। আচ্ছা, কেন এই আলফা বিটা এগুলোকে রেখে দেয়? এগুলো হচ্ছে বেসিক্যালি এগুলোকে যেটা বলা হয় না টিউনিং প্যারামিটার টাইপের। কেন রেখে দেয়? তার কারণ হচ্ছে, আচ্ছা তোমরা যদি কম্পিউটারে সিপিইউ টিপিউ তো তোমরা দেখেছো নিশ্চয়ই এতদিনে, সিপিইউ তো তোমাদের হচ্ছে সিমেন্ট দিয়ে সিল করে দিতে পারতো, সেটা না করে স্ক্রু ড্রাইভার দিয়ে কেন লাগিয়ে রাখে? তুমি তো অত কিছু কম্পিউটারের বিশাল বিজ্ঞানী মানে কম্পিউটারের বিশাল কিছু মাথা মুন্ডু হয়ে যাওনি, তাই না? যখন কম্পিউটার তোমাকে সিপিইউ, যে আমরা যেই সব কম্পিউটেশনালে কাজ করি, আমাদের এক একটা সিপিইউ এর দাম হয় হচ্ছে ধরো 1 লাখ 1.5 লাখ টাকা করে এক একটা সিপিইউ এর দাম হয়। এটা হচ্ছে মানে সব থেকে কম দামি সিপিইউ, এর থেকে আরো বেশি বেশি দামি সিপিইউ হয়। মানে আমি এই যে এখানে এই যে আমেরিকাতে পোস্টডক করতে এসেছি, এখানে হচ্ছে এক একটা সিপিইউ মনে হয় মানে 50 লাখ টাকা দিয়ে এক একটা সিপিইউ কেনে, মানে যেটাকে বলা হয় সুপার কম্পিউটিং বলে, মানে হাই ফাই আর কি। তো সেগুলোতে তো নিশ্চয়ই বিশাল বড় বড় কম্পিউটার সায়েন্সের সব ইঞ্জিনিয়াররা বসে ওইসব সিপিইউ টিপিউ তৈরি করেছে, নাহলে তো এত টাকা দিয়ে তো এখানে কেউ এত হাজার হাজার ডলার মানে লাখ লাখ ডলার দিয়ে তো কেউ এখানে কিনবে না। তাহলে তারপরও তার মানে তারা সেটা যথেষ্ট ঠিক করেছে, তাহলে সেটা তো আমার সিমেন্ট দিয়ে একদম পুরো ভালো করে মানে দেখতে যেমন সুন্দর হয় তেমন ভাবে বিক্রি করতে পারতো। সেটা না করে একটা সিম্পল স্ক্রু দিয়ে, একটা ভালো স্ক্রু দিয়ে লাগিয়ে কেন বিক্রি করে? কেন বিক্রি করে? তার কারণ হচ্ছে যে না ঠিক আছে আমরা করে তো দিয়েছি, বাট এরপরেও যদি প্রবলেম হয় তখন যেন খুলে গিয়ে আমি ওই জিনিসগুলোকে টিউন করতে পারি, কোথায় প্রবলেম হচ্ছে, কি হচ্ছে না হচ্ছে সেটা যেন দেখতে পারি।
ঠিক তেমনই এখানে এই জিনিসগুলো ঢুকিয়ে তো দিয়েছি, বাট আমি যদি তার সাথে ওই 1 না রেখে আলফা বিটা কিছুটা টিউনিং প্যারামিটার টাইপের রাখতে পারি, যাতে করে আমি ফাইনালি যে এক্সপ্রেশনটা পাবো, এনআই এর যে ভ্যালুটা পাবো যার জন্য ডাব্লিউ ম্যাক্সিমাম হবে, সেইটা আদৌ আমার এক্সপেরিমেন্টালি যে ভ্যালুটা পাওয়া যাচ্ছে হয়তো তার সাথে মিল যদি না মেলে, তখন যেন আমাকে আবার প্রথমে অত কিছুতে ফিরে যেতে না হয়, তখন যেন আমি ফাইনাল যে এক্সপ্রেশনটা পেলাম যার মধ্যেই আলফা আর বিটা ঢুকে বসে থাকবে, তাদেরকে টিউন করে করে আমি যেন একটা এক্সপেরিমেন্টের সাথে ঠিক রেজাল্টটা পাই, তার জন্যই আলফা বিটাটাকে রাখা। বুঝতে পেরেছো? সবাই বুঝেছো আমার কথা? হ্যাঁ ম্যাম। বুঝতে পেরেছো সবাই? কি হলো, সবাই বুঝতে পেরেছো আমার কথা? হ্যাঁ ম্যাম। হ্যাঁ ম্যাম। ঠিক আছে, তার জন্যই আলফা বিটা এরকম ভাবে রাখা। আচ্ছা, প্লাস মাইনাস কেন? প্লাস মাইনাস হচ্ছে বেসিক্যালি না, কদিন পরে এটা বুঝতে পারবো, ওই বিটার ভ্যালু না এমন ভাবে আসবে, ঠিক আছে, যে যে এই মাইনাসটা রাখার জন্য সুবিধা হবে আর কি। ওটা আলটিমেটলি বিটার ভ্যালু একটা মাইনাস দিয়ে আসবে, যেটা করে ওই আলটিমেটলি এটা প্লাস হয়ে যাবে। মানে যে কারণে ওই একটা, মানে অ্যাকচুয়ালি এটা প্লাস মাইনাস রাখা হয়েছে তার দেখো, মানে এটা তো যেহেতু এগুলো জিরোই হয়ে যাবে, তুমি প্লাস করো কি মাইনাস করো কিছু এসে যায় না, তুমি দুটোই মাইনাস দুটোই প্লাস রাখতে পারতে, সেরকম ভাবে আলফা বিটার ভ্যালু ওইভাবে আসবে। এবার তুমি এইখানে যদি প্লাস করতে, তাহলে ওই বিটার ভ্যালু হচ্ছে একটা -1/kBT টাইপের আসতো, ঠিক আছে? মানে আমি এখন থেকেই বলে দিচ্ছি, মানে বিটার ভ্যালুটা আর কি এমন আসবে না, যদি তুমি এখানে প্লাস করো, বিটার একটা এমন ভ্যালু আসবে যে তোমাকে সবসময় হয়তো একটা মাইনাস বয়ে নিয়ে 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 বেড়াতে হবে। তার বদলে তুমি যদি এইখানেই মাইনাস করে দাও, তাহলে তুমি বিটার একটা ঠিক ঠিক ভ্যালু আসবে। ঠিক ঠিক ভ্যালু মানে কি? মানে এটা দেখতে ভালো ভ্যালু আসবে, তোমাকে সবসময় ওই একটা মাইনাস বয়ে নিয়ে বেড়াতে হবে না, এরকম একটা ব্যাপার হবে। তো এইগুলো লোকে আগে ওই রকম আর কি দুটোই প্লাস করে দেখে নিয়েছিল, করে দেখে নিয়েছিল যে মানে এরকম এই এই সামথিং এই কনস্ট্যান্টের ভ্যালুর মধ্যে একটা মাইনাস ঢুকে পড়ছে, তো সেই মাইনাসটা যদি আমি আগে থেকেই এখানে দিয়ে দিই, তাহলে পরে আমার পজিটিভ ভ্যালু আসছে, সেটা নিয়ে আমার ক্যারি করতে সুবিধা হচ্ছে আর কি, আর কোনো কারণ নেই। বুঝতে পেরেছো? সেই জন্য একটা প্লাস একটা মাইনাস করা, আর কিছুই না। অ্যাকচুয়াল হচ্ছে কেন আমি আলফা বিটা গুণ করেছি, তার কারণে যেটা বললাম, সেই কারণে, যাতে করে আমি পরে টিউন করতে পারি। ঠিক আছে, এইটা। তাহলে এবার এইটাকে এবার আমরা সলভ করব। তাহলে দেখা যাক, এটাকে আরো লেখা যাক, আরো ছোট করা যাক। তাহলে অর সাম ওভার আই del ln w by del ni প্লাস আলফা মাইনাস বিটা এপসিলন আই। দেখো সাম ওভার আইটাকে আমি টোটাল বাইরে বের করে রেখেছি, নিয়েছি। তাহলে ডেল এলএন ডাব্লিউ বাই ডেল এন আই প্লাস আলফা মাইনাস বিটা এপসাইলন আই ইন্টু ডিএনআই। প্রতিটার ক্ষেত্রে ডিএনআই আছে, আর সাম ওভার আইটা টোটালটা বাইরে। ঠিক আছে, আমি এই আগের ইকুয়েশনটাকে জাস্ট একটুখানি রিঅ্যারেঞ্জ করে লিখলাম। দিস ইজ ইকুয়ালস টু 0 ফর আই 1 2 3 ডট ডট ডট। ঠিক আছে এইটা। আচ্ছা, এবার আমরা প্রথম এইটা তুমি বার করে রেখেছো আগে, তাহলে সেইটা করা যাক। আমি ওই পাতায় যাচ্ছি, হ্যাঁ ও পাতায় যাচ্ছি। তাহলে সেটা লেখা যাক, অর সাম ওভার আই মাইনাস এলএন এনআই বাই এন ইন্টু জিআই, এইটা প্লাস আলফা মাইনাস বিটা এপসিলন আই ডিএনআই equals to 0 for all I equals to 1 2 3 dot dot dot. ঠিক আছে, তুমি আলটিমেটলি এই ইকুয়েশনটা পেলে। এইবার তুমি এই ইকুয়েশনটাকে, এইটা তুমি পেলে, এইবার এই ইকুয়েশনের মধ্যে কিন্তু তোমার সব ঢুকে বসে আছে, তুমি যা যা চাও। এইবার তুমি এই ডিএনআইটাকে আরবিট্রারিলি ভ্যারি করো,
ফর আরবিট্রারি ভেরিয়েশন অফ ডিএনআই তোমার এই ইকুয়েশনটা স্যাটিসফাই হবে, যেখানে তুমি সমস্ত কনস্ট্যান্ট যা যা হওয়া উচিত সবকিছু ঢুকিয়ে রেখে দিয়েছো। এইবার তুমি এটাকে জিরো এবং মানে এবং 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 যে কোনো আরবিট্রারি ভ্যালু অফ এনআই এর জন্য এই ইকুয়েশনটা স্যাটিসফাইড হবে। এবার তুমি এখান থেকে মানে এনআই এর কিছু ভ্যালু পাবে, যার জন্য ওই মানে ডিএল মানে এটা জিরো হওয়া মানেই তুমি এনআই এর যে ভ্যালু পাবে তার জন্য ডাব্লুটা ম্যাক্সিমাম হবে। ঠিক আছে এইটা তাহলে 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 এবার এইটার ক্ষেত্রে কি হবে তাহলে নাও NIs can be varied independently। এখন ইন্ডিপেন্ডেন্টলি ভ্যারি করা যাবে। আচ্ছা এবার দেখো এখানে কি। আচ্ছা এইবার এনআইটাকে তো আমি ইন্ডিপেন্ডেন্টলি ভ্যারি করতে পারবো এখানে। তাহলে এনআইটাকে যদি আমি এখন ইন্ডিপেন্ডেন্টলি ভ্যারি করতে পারি, তাহলে মানে এবার এনআই এর একটা কিছু পার্টিকুলার সেট অফ এনআই এর ভ্যালুর জন্য আমার ওই এটাই হবে হচ্ছে আমি ডাব্লুটাকে ম্যাক্সিমাম পাবো। তাহলে ফর দ্য arbitrary variation of NIs, the equation will be satisfied if coefficient of each terms are separately equal to 0। এটা মানে কি? মানে হচ্ছে মানে ব্যাপারটা হচ্ছে সেই তোমার লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট ফাংশনে আমরা সেই বলেছিলাম না, লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট ফাংশনে ধরো C1F1 প্লাস C2F2 প্লাস ডট 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 এইটা ইকুয়ালস টু 0, এবং এখানে F1 F2 এগুলো লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হবে তখন যখন এইটা ইকুয়ালস টু 0 অ্যান্ড when C1 equals to C2 equals to C3 equals to dot dot equals to 0 যদি হয়, তাহলে বলেছিলাম F1 F2 এগুলো লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হবে। তেমনি এইটার ক্ষেত্রেও ধরো এখানে আমার ইকুয়েশন কিভাবে আছে, এই পুরো জিনিসটা ইন্টু DN0 প্লাস এই পুরো জিনিসটা ইন্টু DN1 প্লাস এই পুরো জিনিসটা ইন্টু DN2 প্লাস ডট 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 ইকুয়ালস টু 0। তার মানে তার মানে ওই DN1 DN0 DN1 DN2 প্রত্যেকটা হচ্ছে একটা কনফিগারেশন। তার মানে আমি বিভিন্ন সেট অফ এনআই এর ভ্যালু পাবো বা বিভিন্ন সেট অফ কনফিগারেশন পাবো, সম্পূর্ণ ইন্ডিপেন্ডেন্ট কনফিগারেশন অফ আই পার্টিকেল পাবো, যার জন্য ডাব্লু ম্যাক্সিমাম হবে কখন, যখন ওদের কোফিশিয়েন্ট গুলো আলাদা আলাদা করে 0 হবে, তখন আমি বলতে পারবো এটা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট কনফিগারেশন। 5-7 মিনিট। ঠিক আছে, তাদের জন্য 0 হবে, তখনই আমি একমাত্র বলতে পারবো যে এইটাকে আমি ইন্ডিপেন্ডেন্টলি ভ্যারি করতে পারবো, যার জন্য মানে প্রত্যেকটা কোফিশিয়েন্ট যদি আলাদা আলাদা করে 0 হয়, তাহলেই বলতে পারবো এই প্রত্যেকটা কনফিগারেশন একটা আরেকটার সাথে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট, এবং 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 তার জন্যই এবং সেরকমই কিছু ভ্যালু পাবো, যার জন্য আমার ডাব্লুটা ম্যাক্সিমাম হবে। তার মানে প্রত্যেকটা কোফিশিয়েন্টকে আলাদা আলাদা করে 0 হতে হবে। তার মানে এখান থেকে বলতে পারি ফর ith কনফিগারেশনের জন্য যে মাইনাস ln ni বাই ngi প্লাস আলফা মাইনাস বিটা এপসিলন i equals to 0 for all I equals to 1 2 3 dot dot dot।
এটা হবে। আচ্ছা, এখান থেকে এলএন এইটাকে ধরো এইভাবে লিখছি, এটাকে হচ্ছে এনআই বাই এন ইন্টু জিআই, এইটা ইকুয়ালস টু, আমি কি করছি এটা মানে ধরো আমি হচ্ছে এখানে একটা মাইনাস আছে, তাহলে এইটা হয়ে যেত মাইনাস আলফা প্লাস বিটা এপসিলন আই, ডান দিকে নিয়ে আসলে হয়ে যাবে। তার বদলে আমি এটাকে অ্যাজ ইট ইজ রেখে দিচ্ছি, তার জন্য এই মাইনাস এলএনটাকে মানে প্লাস এলএন করে দিচ্ছি। ঠিক আছে, এটা হবে। এখান থেকে আমার যেটা হবে এনআই বাই এন জিআই, সেইটা ইকুয়ালস টু হবে হচ্ছে ই টু দি পাওয়ার আলফা মাইনাস বিটা এপসিলন আই, এখান থেকে আমার এনআই বাই এন, এইটা ইকুয়ালস টু হবে জিআই ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস ই টু দি পাওয়ার আলফা মাইনাস বিটা এপসিলন আই, ই টু দি পাওয়ার আলফা মাইনাস বিটা ইপসিলন আই, এইটা ফর অল আই ইকুয়ালস টু, এটা হবে অ্যান্ড এরকম, এটা ঠিক আছে। এইবার এখান থেকে আমাদেরকে, সামেশন হ্যাঁ বলো। সামেশন চিহ্নটা উঠে গেল কেন? সামেশন চিহ্নটা উঠে যাবে তো। সামেশন চিহ্নটা উঠে গেল কেন মানে কি, মানে আমি এখানে কি বলছি যে সামেশন চিহ্নটা ওঠেনি, মানে আমি বলছি যে এই এনআই কে ইন্ডিপেন্ডেন্টলি ভ্যারি করার জন্য, তার মানে কি, মানে এনআই এর যে মানে কি বিভিন্ন লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট বা বিভিন্ন মানে মানে আলাদা আলাদা বা আরবিট্রারি কনফিগারেশন পাওয়ার জন্য, যে যার জন্য ডাব্লিউটা ম্যাক্সিমাম হবে, সেইটা পাওয়ার জন্য তখনই আমরা পাবো এই ইকুয়েশন থেকে, যখন এর প্রত্যেকটা কোফিশিয়েন্ট মানে প্রত্যেকটা টার্মের কোফিশিয়েন্ট আলাদা আলাদা করে 0 হবে। সে যে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট ফাংশনের উদাহরণে মনে নেই, লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট ফাংশন কখন হতো, এই ফাংশনটার মধ্যে f1 f2 এরা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হবে তখন যখন এদের কোফিশিয়েন্ট গুলো আলাদা আলাদা করে 0 হতো, তখন আমরা বলতাম যে f1 and f2 লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হবে। তেমনি এনআই এর কিছু লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট কনফিগারেশন পেতে গেলে, মানে কিছু আরবিট্রারি কনফিগারেশন পেতে হলে, যে যার জন্য এই ইকুয়েশনটা স্যাটিসফাইড হবে, তার মানে হচ্ছে এদের এই এনআই এর যে কোফিশিয়েন্ট গুলো আছে সেগুলোকে আলাদা আলাদা করে 0 হতে হবে। বুঝেছো? বুঝতে পেরেছো? হ্যাঁ, তাহলে তার ওই জন্য ব্র্যাকেটের মধ্যে যেগুলো যেটা আছে সেটাই কোফিশিয়েন্ট। এই ডি, সেটা সি এর কাজ করছে ব্র্যাকেটে। হ্যাঁ সেটা সি এর কাজ করছে, হ্যাঁ এক্স্যাক্টলি, ওটাই কোফিশিয়েন্ট এখানে ডিএনআই এর। তাহলে এবার আমি আইএথ পার্টিকেলের জন্য দেখি, তাহলে আমি আইএথ পার্টিকেলটা হচ্ছে আমার জেনারেল, আইএথটার পেলেই আমি বাকিগুলোর পাবো, সেই জন্য আমি এখানে সামেশন তুলে দিয়ে শুধু আইএথটার জন্য দেখেছি। বুঝতে পেরেছো? এবার বুঝতে পেরেছো সবাই? হ্যাঁ ম্যাম। ঠিক আছে, এবার আমাদের নেক্সট কাজ হচ্ছে উই হ্যাভ টু ডিটারমাইন the values of Lagrange's undetermined multipliers, ঠিক আছে, দ্যাট ইজ আলফা অ্যান্ড বিটা। এইটা আমাদেরকে ডিটারমাইন করতে হবে, এবার আমাদের কাজ হচ্ছে এইটা। ঠিক আছে, ঠিক আছে, তাহলে সেইটা আমরা পরের দিন করব। আলফা আর বিটার যে ল্যাগ্রাঞ্জেস যে আর কি করা, সেইটা আমরা পরের দিন করব, কারণ সেটা বেশ বড়। আলফা আর বিটাটা যদি আমরা করে ফেলতে পারি, সেখান থেকে মানে ডিটারমাইন করতে পারি, তাহলেই আমরা হচ্ছে টোটাল ওই ম্যাক্সওয়েল বোলজম্যান ডিস্ট্রিবিউশন ফর্মুলাটা পেয়ে যাব। সেটাই আমাদের অ্যাকচুয়াল কাজ, সেখান থেকে এবার আমরা বাকি স্ট্যাটিস্টিক্যালে ঢুকবো। ঠিক আছে,
এই অবধি সবাই বুঝতে পেরেছো? মানে আলফাটা যদিও হুশ করে এক্ষুনি হয়ে যাবে, আলফাটা আমি করলেই করে দিতে পারি, বাট যেহেতু বিটাটা আর করতে পারবো না সেই জন্য আমি আলফার মধ্যে আর যাচ্ছি না, একেবারে পরের দিনই করব। বুঝতে পেরেছো সবাই এই অবধি? বলো সবাই বুঝেছো কিনা? আচ্ছা, তাহলে এবার আমাদের নেক্সট হচ্ছে ডিটারমিনেশন অফ আলফা, সেইটা আমরা বার করি আগে প্রথমে। তাহলে কি? তাহলে এটা জাস্ট কিছুই না, কিছুটা ম্যাথামেটিক্যাল রিঅ্যারেঞ্জমেন্ট আর কি। তাহলে আমরা জানি যে টোটাল নাম্বার অফ পার্টিকেলস ইজ n। তাহলে যেটা মানে হচ্ছে সাম ওভার i n i, সেটা হচ্ছে ক্যাপিটাল N। অর এটা মানে কি, এই সাম ওভার আই এন আই মানে কি? আচ্ছা, সাম ওভার আই এন আই মানে কি? এইটা মানে দেখো, সাম ওভার আই এন আই মানে বেসিক্যালি এন আই মানে হচ্ছে ক্যাপিটাল এন ইন্টু জি আই ইন্টু ই টু দি পাওয়ার আলফা মাইনাস বিটা এপসিলন আই। ঠিক আছে, তাই তো? সেইটা এখানে লিখছি। অর মানে এখন মানে অ্যাজ ni by n equals to gi into e to the power alpha minus beta epsilon i, তাহলে therefore এই ni মানে হবে sum over I n into gi into e to the power minus beta epsilon i, সেটা মানে হচ্ছে ক্যাপিটাল N, এটা হবে। আচ্ছা, আর এখান থেকে কি হবে, এই এন আর এই এন কেটে গেল, কারণ এই এন এর ওপর তো কোনো আই নেই, তাহলে ওটা সামের বাইরে লিখতে পারি, দুদিক থেকে এন কেটে গেল। তাহলে এবার আচ্ছা, তাহলে এবার এইটাকে আমি জাস্ট লিখছি সাম ওভার আই জি আই ইন্টু ই টু দি পাওয়ার আলফা ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস বিটা এপসিলন আই ইকুয়ালস টু 1, এটা লিখলাম। और এখান থেকে ই টু দি পাওয়ার আলফাতে তো কোনো ডামি ইন্ডেক্স নেই, মানে কোনো আইটাই কিছু নেই, কোনো ভ্যারিয়েশন নেই, তাহলে ওটাকে আমি সামের বাইরে লিখতে পারি। তার মানে আমার এটা আসলো ই টু দি পাওয়ার আলফা ইন্টু সাম ওভার আই জি আই ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস বিটা এপসিলন আই ইকুয়ালস টু 1। और এখান থেকে ই টু দি পাওয়ার আলফা ইকুয়ালস টু 1 বাই সাম ওভার আই জি আই ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস বিটা এপসিলন আই, এটা আসলো। ঠিক আছে এইটা। তাহলে এইবার দেয়ারফোর ওই আগের ইকুয়েশনটাই তুমি এবার ই টু দি পাওয়ার আলফার ভ্যালু বসিয়ে দাও, ni by n equals to gi into e to the power alpha into e to the power minus beta epsilon i, এরকম ইকুয়েশন ছিল, এই যে উপরের ইকুয়েশনটা এরকম ছিল। এবার e to the power আলফার ভ্যালু হচ্ছে এইটা, তার মানে এটা দেবে হচ্ছে gi into e to the power minus beta epsilon i বাই ই টু দি পাওয়ার আলফার ভ্যালু হচ্ছে 1 বাই দিস, মানে যেটা বসবে সাম ওভার আই জি আই ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস বিটা এপসিলন আই, এইটা হচ্ছে এন আই বাই এন ইকুয়ালস টু দিস। দিস ইজ কল্ড ম্যাক্সওয়েল বোলজম্যান ডিস্ট্রিবিউশন ফর্মুলা। দিস ইজ কল্ড, এইটা মানে আবার লেখা যায় জি আই ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস বিটা এপসিলন আই বাই জেড এস, where this ZS equals to sum over I GI into e to the power minus beta epsilon I is called single particle partition function, is called single particle partition function। এই পার্টিশন ফাংশন সেই বলেছিলাম, এইটাকেই বলা হয় সিঙ্গেল পার্টিকেল পার্টিশন ফাংশন। পার্টিশন ফাংশন আমাদের ভীষণ ডিটেলে স্ট্যাটিস্টিক্যাল থার্মোডাইনামিক্সে পড়তে হবে, যেটা বেসিক্যালি ওই যেটা বেসিক্যালি সেই সেম রোল প্লে করে অ্যাজ ওয়েভ ফাংশন ইন কোয়ান্টাম মেকানিক্স।
পার্টিশন ফাংশন স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্সে অতটাই ইম্পর্টেন্ট, মানে আমরা যদি স্ট্যাটিস্টিক্যাল পার্টিশন ফাংশন জানি তাহলে কোনো একটা সিস্টেমের সবকিছু বলে দিতে পারবো, যেমন কোয়ান্টাম মেকানিক্সে ওয়েভ ফাংশন জানলে বলতে পারবো। তো সেটা নিয়ে আমরা অনেক ডিটেলে পড়বো, আজকে এর থেকে বেশি আর কিছু বলছি না। আর এই যে ইকুয়েশনটা, এইটাকে বলা হয় দিস ইজ কল্ড, এই ইকুয়েশনটা দিস ইজ দ্য Maxwell-Boltzmann distribution formula, MB distribution formula এটা। এইবার এখানে বিটার ভ্যালু বার করতে হবে, তাহলে আমরা আরো এক্সপ্লিসিট ফর্ম অফ ম্যাক্সওয়েল বোলজম্যান ডিস্ট্রিবিউশন পাবো। আপাতত ইন টার্মস অফ বিটা দিস ইজ ইট, অ্যান্ড দিস ইজ পার্টিশন ফাংশন, সিঙ্গল পার্টিকেল পার্টিশন ফাংশন। ঠিক আছে, ঠিক আছে, এইটুকুই বলার ছিল। এটা একটা মোটামুটি যেন বেশ অ্যাটলিস্ট ম্যাক্সওয়েল বোলজম্যানটা সে মানে জানা হলো অ্যাটলিস্ট কিছুটা, এটা মানে কিছুটা আর কি কমপ্লিটনেস মতো মনে হচ্ছে, সেই জন্য আমি জাস্ট এটা একটু বলে দিলাম।